প্রেম নেওয়াজ মেয়েটির দেওয়া ঠিকানায় এসে আরও ক্ষেপে গেল। তৃষা এখানে নেই, লুকোচুরি খেলা হচ্ছে তার সঙ্গে। তেল শরীরে বেশি বেড়ে গেছে। এই তেল প্রেমের বের করতে একটা মুহূর্ত সময় লাগবে না। কি পেয়েছে কি ওই মেয়ে? চিঠি পাঠিয়ে তাকে সরাসরি অমনভাবে ধর্ষক বলা। একবার খুঁজে পাক ধর্ষক কি জিনিস হাড়ে হাড়ে বোঝাবে। প্রেম একটু রিল্যাক্স হওয়ার জন্য বাগানের ফাঁকা অংশের দিকে যায়। অনেকদিন ধরে দূরে কোথাও যাওয়াও হচ্ছে না, আর ফটোগ্রাফি করা হচ্ছে না। যাবে নাকি একবার কুয়াকাটা কিংবা সুন্দরবন। ভাবতে ভাবতে এগিয়ে যায় প্রেম। একটা সিগারেট ধরিয়ে এগোতেই হঠাৎ মেয়েদের হাসাহাসির শব্দ এলো কানে। একই সঙ্গে কে যেন কাকের মতো কর্কশ গলা দিয়ে কা কা করছে, অর্থাৎ গান গাইছে। প্রেম এগিয়ে আসতেই গোল হয়ে বসে থাকা সকল মেয়েরা প্রেমকে দেখে চুপসে যায়। যে মেয়েটি গান গাইছিল সেও চুপ। তৃষার সেদিকে পাত্তা নেই। সে হাতের একটা চিঠি পড়ে মিটিমিটি হাসছে, আর পাশের মেয়েটির গায়ে ঢলে পড়ে বলছে, দেখ ভাই জুনায়েদ, আমায় প্রেমপত্র দিয়েছে। আইন বিভাগের সিনিয়র না? ইস, দেখ কত সুন্দর করে প্রপোজ করেছে। গরু খায় ঘাস, তোমার প্রেমে পড়ে আমি খাবো বাস। তোমায় দেখলে চলে আসে কাশি, ওগো আমার সুন্দরী, তোমায় বড্ড ভালোবাসি। সেই চিঠি পড়ে তৃষার কি লজ্জা যে লাগছে। হঠাৎ করে পেছন থেকে কেউ একজন গলা ছেড়ে খক খক করতে তৃষা বিরক্তিতে বলল, আরে কোন আকিস বিড়িখোর যক্ষা রোগীর মতো কাশছে? বলেই পেছনে ফিরে বড় মুখটা ছোট্ট হয়ে আসে তার। কাপা গলায় বলে, আরে বাবা, প্রেম ভাই আপনি? তৃষা জলদি চিঠিটা লুকিয়ে ফেলল। প্রেম বিষয়টা দেখেও দেখল না, কেবল বলল, গোল হয়ে বসে সবাই ড্যান্ডি খাচ্ছ নাকি? আচ্ছা, যেমন হচ্ছে করো। কিন্তু এই তৃষা, তুমি আসো তো। আমি কেন? সিনিয়রদের প্রশ্ন করতে হয়। কাম। প্রেম তৃষার হাত ধরে তাকে উঠিয়ে সাইডে নিয়ে গিয়ে জিজ্ঞেস করল, তো কোন সাইজ সহ্য করতে পারবে? মানে? মানে মান্দার গাছ দিয়ে দু গা তোমার পেটে ফেলে ডিজাইন করবো তো। তা কোন সাইজের গাছ দিয়ে ডিজাইন করলে সহ্য করতে পারবে? দেখেন প্রেম ভাই, থানায় কিন্তু মামলা করব। কি করবে? বলেছি পুলিশ আজকাল বেশিই করে, বেশি বেশি করলে থানায় হামলা করব। কি বলেন, করব নাকি? কে কোথায় কার নামে মামলা করবে সবই জানি। আমি বয়রা না, চলো আমার সঙ্গে। তৃষার হাত ধরে তাকে টেনে সঙ্গে করে নিয়ে যায়। তৃষা চেঁচিয়ে বলে উঠল, ভাই ভাই ছাড়েন, এমার্জেন্সি বাথরুমে যেতে হবে ভাই, নাহলে সর্বনাশ হয়ে যাবে। প্রয়োজনে ডায়পার এনে দেব, তবু আজকে বাঁচের পথ নেই তোমার তৃষা। তৃষা গাল ধরে বসে আছে। যেই মেয়েটাকে দিয়ে টোটকা চিঠি গিয়ে দিয়ে পাঠিয়েছিল তারও একই অবস্থা। প্রেম ভাই গালে এক হাতের মার্কা বসিয়ে দিয়েছে, যে মনে হচ্ছে চাপার দাঁত এদিক সেদিক নড়ে অকালে সব পড়ে যাওয়ার মোক্ষম ব্যবস্থা হয়েছে। তৃষার দীর্ঘক্ষণ শাস্তি হলো। তার মুখে তো দাগ পড়েই গেল, একই সঙ্গে কানটা টেনে প্রেম ভাই লম্বা করে দিয়েছিল। রাগের মাথায় সে আবার প্রেম ভাইয়ের কান ধরে টানতে গিয়ে খেলো আরও দু চারটে চড়চাপড়। না না, এখন মনে হচ্ছে মার সহ্য করার ক্ষমতা আজকাল তার ভালোই হয়েছে। এভাবে চললে গিনেস বুকে সিনিয়রের মার সহ্য করার বিশেষ ক্ষমতার জন্য তাকে একটা পুরস্কার অবশ্যই দেয়া হবে। তৃষা মনে মনে আবারও ধীর পণ করল। এখন থেকে প্রেম ভাইয়ের থেকে সে মেপে মেপে মোটা অঙ্কের দূরত্ব বজায় রাখবে। প্রেম ভাইয়ের বিশেষ পাত্তা দেবে না। এত এত কথা মনে পড়লেও সেদিন প্রেমের পানিশমেন্টের কারণে তার পা দুটো ব্যথায় অবশ হয়ে গিয়েছিল। কেবল কি তাই, 56 বার প্রেম তাকে দিয়ে চিঠি লেখায়। একবার বলে এই লেখা সুন্দর হয়নি, একবার বলে এই চিঠি ভালো লাগেনি। ইস, এই লোক যে নিজেকে কোন দেশের প্রধানমন্ত্রী মনে করে তা কেবল খোদা জানে। ভার্সিটি থেকে বের হওয়ার সময় জুনায়েদের সঙ্গে দেখা হয়। তৃষার পানিশমেন্ট শেষ হতে হতে সন্ধ্যা হয়। এই সময় একটা মানুষও সেখানে নেই, স্বাভাবিক। তবে জুনায়েদ প্রখর মেধাবী ছাত্র। অনেক দরকারে অনেক সময় তাকে এখানে পাওয়া যায়। জুনায়েদকে দেখে তৃষার হাসি পেল। মানুষজন যে এত লজ্জা কেমন করে পায় আল্লাহ জানে। তৃষার তো এইসব ভাবলেও হাসি পায়। তবুও তৃষা একটু ঢং করে হেঁটে জুনায়েদের কাছে যেতেই জুনায়েদ উল্টা দিকে হাঁটা শুরু করলো। তৃষার মেজাজ তাতে গেল বিগড়ে। তাকে ইগনোর করা, এই তৃষাকে সবাই ঠিক করে এখনও চিনতে পারেনি। এই জুনায়েদকে কুত্তার দুধ যদি এই অপরাধের বিনিময়ে না খাইয়েছে, সে দৌড়ে জুনায়েদের কাছে গিয়ে ব্যাগের থেকে কলম বের করে জুনায়েদের সামনে দাঁড়িয়ে বলল, এই জুনায়েদ বান্দা, এইভাবে ইগনোর করছো কেন? লাভ লেটার উত্তর দেওয়ার আগে এমন ব্যবহার? দেখুন ভাবি, ভুল হয়ে গেছে। এই শালার ব্রাদার, তোর কোন কালের ভাবি লাগি রে? বউ তো লাগেন না, আরেকজনের সম্পদ।
তৃষা ভালো করে চেহারার দিকে তাকালো জুনায়েদের। ওমা, নাকে মুখে ব্যান্ডেড লাগানো, এমন উদম কেরানি যে তৃষা ছাড়াও অন্যরা খায় ভেবে খানিকটা শান্তি লাগলেও পরক্ষণেই ঠোঁট কামড়ে একভ্রু উঁচিয়ে তৃষা জিজ্ঞেস করল, তো থোমা বদলে দিল কে? আর তুমি না আমায় অনেক ভালোবাসো, এই ভালোবাসার নমুনা। দেখো, আমার পেছনে মজনুদের বিরাট লম্বা লাইন লেগে আছে, তবুও আমি তোমার চিঠি গ্রহণ করেছি। এখন বেশি ঢং করতে হবে না। তুমি চাইলে আমার পার ঘন্টা হিসেবেও বয়ফ্রেন্ড হতে পারো। চলো, এখন আমি তোমার প্রেমিকা। আমার মজার কিছু খাবার খাওয়াতে নিয়ে চলো তো, তোমার জন্য সবটা ইজি করে দিলাম আমি। ছেলেটি নিচের দিকে চেয়ে বলল, ভাইয়া জানলে আমায় এবার মেরেই ফেলবে। শুধু শুধু বিপদ আর বাড়াবেন না। উফ ভাইয়া, ভাইয়া বলে মাথা কাছে। আরে আমি সুন্দরী মানুষ, এমন হাজারটা ছেলের ইচ্ছে হবে এমন বউ ঘরে তোলার, তাই বলে এমন সব ভাইয়ের সেই ইচ্ছের মর্যাদা রক্ষা করতে গিয়ে আমাকে ভাবি বলে ডাকতে হবে? ছেলেটি কিছু বলতে গিয়ে চুপসে যায়। ভয় আর আতঙ্কে গলা শুকিয়ে আসে। তৃষা বুঝতে পারল তারই পেছন দিকে তাকিয়ে আছে জুনায়েদ। সে পেছন ফিরে দেখল প্রেম ভাই জিন্স প্যান্টের পকেটের ভাঁজে ডান হাত দিয়ে গুরুগম্ভীর ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। শার্টের বোতাম খুলে কোনোই অবধি গুটিয়ে রেখেছে। কি ড্রেসিং লাগছে তাকে। তৃষা কিছু বলার আগেই জুনায়েদ প্রেমকে সালাম দিল। জুনায়েদ কিছু বলতে যাবে তার আগেই প্রেম তার চোখে চোখ রাখতেই সেই বান্দা তো দে এক ছুট। তৃষা এগিয়ে এলো প্রেমের দিকে। সরু চোখে ভ্রু কুঁচকে কোমরে হাত রেখে ঢং করে বলল, এই যে নাই মানে হ্যান্ডসাম প্রেম ভাই, আপনি কি জুনায়েদকে ক্ল্যানি দিয়েছেন? কেন মনে হলো? না, আপনি আমাকেও তো এইভাবে ধরে গেলেন। ইস, দেখুন না, কে যেন মারলো বেচারাকে। আর দেখুন, তার চেয়েও দুঃখের বিষয়, সকালে চিঠিতে লিখলো ভালোবাসি, এখন ডাকে ভাবি। হয়তো সে তোমাকে ভালো না, বরং বালবাসে। সত্যি করে বলুন, এসবে আপনার হাত নেই? হাত কেন, আমার পাও সেখানে নেই। আপনি কিছু করেননি তো? বিষয়ে বাধুরমুখী হলে কিছু না, বরং অনেক কিছু করলাম। এত বাঁকা বাঁকা কথা কেন? কারণ সোজা কথায় মন ভেজে না। তৃষা মুখটা ভেঙচি কাটল। এই পুরুষ তো তর্কে হেব্বি জোস, অনেক কিছু শিখতে হবে এর থেকে। সে প্রেমের প্যান্টের দিকে তাকিয়ে দেখল তাতে ছেঁড়া ফাড়া ডিজাইন করা। তৃষার হাসি পেয়ে গেল। সে হেসে বলল, এ মা, প্রেম ভাই আপনার প্যান্ট দেখে ফুটা, সব দেখা ফেলছে কিন্তু। প্রেমের বিরক্ত ভাব বেড়ে গেল। সে তৃষার হাতটা ধরতেই তৃষা চেঁচিয়ে উঠল, আরে কই নিয়ে যাচ্ছেন? ও ভালোই হলো, গাড়ি ভাড়া বেঁচে যাবে। জলদি চলো, তোমাকে ভালো করে দেখাতে হবে না? একটু দেখে কি মন ভরে? তৃষা পিটপিট করে চেয়ে বলল, কি দেখাবেন? ওই যে প্যান্টের নিচে যেটা লো কোয়ালিটিতে জুম করে এইচডি ফরম্যাটে দেখাবো। তৃষা চোখগুলো বড় করতেই প্রেম ভাবল মেয়ে বুঝি এখন লজ্জায় কান্নাকাটি করা শুরু করবে। ওমা, তার ভাবনাকে গুলিয়ে খেয়ে তৃষা 32 দাঁত বের করে বলল, জলদি চলুন প্রেম ভাই, আমার ভিডিও বানিয়ে টিকটকে আপলোড করবো, ভাইরাস হয়ে যাব। তৃষার বাবা তখন কেবল বাইরে থেকে ফিরেছেন। আসার সময় তৃষার পছন্দের চিকন ফ্রাই রেসিপি থেকে নিয়ে এসেছেন। রুমে ঢুকে যখন চেঁচিয়ে বলল, কিরে তিশা, তোর চিকেন ফ্রাই এনেছি। তখন মেয়ের রুমে ঢুকে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে রইলেন তারিকুল কাজী। মনে পড়ে গেল তার মেয়ে তো তার সেই কতদিন কেটে গেল বাড়ি ছাড়া হয়েছে। এক মুহূর্তের জন্য তনিমা আর তৈমুরটার মুখটাও চুপসে গেল। এই চিকেন ফ্রাই নিয়ে এখন আর তার বোনের সঙ্গে ঝগড়া করতে হবে না। কেবল এইটুকু ভাবলেই পরাণ পুড়ে খাওয়া হয়। তৃষা চলে তো গেল, সঙ্গে নিয়ে গেল এবারের সকল সুখ। কেবল রেখে গেল মায়া নামক 2 অক্ষরের একটা শব্দ, যা ঠিকমতো ঘুমোতে দেয় না, কেবল ভেতর ভেতর পোড়ায়। তরিকুল সিলিং ফ্যানের নিচে বসতেই তনিমা তাকে লেবুর শরবত এনে দিলেন। পাশে বসেই বললেন, এমপি যুবরাজ পরে আর কিছু বলেছেন? না। তুমি আর কতদিন অভিমান করে থাকবে গো? এবার একটা ব্যবস্থা করো না। জানো তো আমার মেয়েটা কত অগোছালো। এই হাতে একটু একটু করে যত্ন নিয়ে মেয়েটাকে মানুষ করেছি। ওর কিছু হয়ে গেলে না তুমি নিজেকে ক্ষমা করতে পারবে, আর না আমি নিজেকে। সন্তান তো ভুল করেই, তাই বলে ক্ষমা করবে না? খোদা পাপীদেরকেও ক্ষমা করেন। সেখানে তৃষা আমাদের সন্তান, তৃষা আমাদের জীবনে সব। তৃষার আব্বু, মেয়েটাকে আমার থেকে তুমি বেশি আদর দিয়েছ। মাথায় রাখনি উকুনে ধরবে বলে, জমিনে রাখনি পিঁপড়া ধরবে বলে। আজ সেই মেয়ে কই আছে জানি না। মাঝরাতে এখন আর তৃষা ঠিক করে ঘুমিয়েছে কিনা, ঘুমের মাঝে মেয়ের চুলে হাত বুলিয়ে না দিয়ে তুমি কেমন করে ভালো আছো?
তৃষার মা ওনায় মুখ লুকিয়ে কাঁদছেন। তৈমুরটার চোখে জল, সেও আর পারছে না, বাবাকে বলছে। তৃষার বাবা জবাব দিলেন না, জবাব নেই তার কাছে। তবে বুকটা বোধ হয় তারও ভেতর ভেতর ফাটছে। তার ঘরের আলোটা আজ বহুদিন ধরে ঘরে নেই। অন্ধকারে থাকতে যে তারও অনেক কষ্ট হয়, সে কথা মুখ ফুরে একবার যদি বলতে পারত। যুবরাজ সরকারের মিটিং ছিল, বাসার উদ্দেশ্যে রওনা হতে হতে রাত হয়। বাইরে তখন ব্যবসা গরম। যুবরাজের মুজিব কোটটা খুলে রাফসানের কাছে দিয়েছে, তবে গাড়ির এসির বাতাসেও গরম কমছে না। সাদা পাঞ্জাবিটাও খুলে ফেলবে নাকি? স্যারকে এমন বিচলিত হতে দেখে রাফসান তাকে জিজ্ঞেস করল, ঠান্ডা কিছু আনিয়ে দেব নাকি? তাতে গলা ঠান্ডা হবে, তবে দেহ? সদেহকে ঠান্ডা করতে গোসল ছাড়া আপাতত মাথায় কিছু আসছে না। আছে আছে, তবে তার আগে চলো রাজনীতিবিদ ফাহাদ শেখের বাড়ি। শুনেছি তার মেয়েটা নাকি জবরদস্ত, দেখি আমার দেহ কতখানি ঠান্ডা করতে পারে। এমা স্যার, আপনি দেহ ব্যবসা কবে থেকে নেমে গেলেন? হ্যাঁ, শুরুটা তোমায় দিয়ে করি গবেট। বলেই ভাবলেশীনভাবে রাফসানের দিকে তাকাতেই সে ছিটকে দূরে সরে যেতেই, এ ভাই, আমার বেডা মানুষের রুচি আসে না। তৃষা ম্যাডামকে খুঁজে পেলে কিন্তু নালিশ করব। যুবরাজ মুখ ভর্তি বিরক্তি নিয়ে বলল, তোমার বালে তৃষা ম্যাডামের গোষ্ঠী চুদি। আকাশ কালো মখমলের মতো বিস্তৃত হয়ে আছে, তারাগুলো ছোট ছোট প্রদীপের মতো জ্বলজ্বল করছে। চাঁদ তার আলোয় নিস্তব্ধ জিঞ্জিরাকে অপার্থিব আবেশে ডুবিয়ে রেখেছে। পাশেই বুড়িগঙ্গা, কালো নদীর জলে চাঁদের আলো ছড়াচ্ছে মোহনীয়তা। রাস্তাঘাট তখন প্রায় ফাঁকা, কোথাও হালকা বাতাসে শুকনো পাতার খসখস শব্দ, কোথাও আবার দেরি করে ফেরা মানুষের পায়ের শব্দ হঠাৎ ভেসে ওঠে। ঘরবাড়ি অন্ধকারে নিমগ্ন, শুধু মাঝে মাঝে কোনো জানালার ফাঁক দিয়ে ফিকে আলো উকি দেয়। তৃষার দুপাশে দুটো কুল বালিশ, পায়ের কাছে একটা, সে বালিশ ছেড়ে উল্টো দিকে শুয়ে আছে, পা দুটো উঠিয়ে রেখেছে হেডবোর্ডে। পাগুলো আজ এত ব্যথা করছে, স্বপ্নের মধ্যে হয়তো তৃষা ঝাড়ু আর জুতা নিয়ে প্রেমকে ধরে থেরাপি দিচ্ছে। হঠাৎ তৃষার রুমের জানালার সাদা পর্দাগুলো বাতাসের ঝটকায় নড়ে উঠল। কেউ একজন প্রবেশ করলো তার অন্ধকার রুমটায়। তৃষা তখনও গভীর ঘুমে নিমজ্জিত। বোম ব্লাস্ট হলেও টের পাবে বলে মনে হচ্ছে না। লোকটার গায়ে কালো রঙের একটা হুডি। সে অন্ধকারের তৃষার পাশে এসে দাঁড়ালো, সামান্য ঝুঁকে তার চুলগুলোতে হাত বুলিয়ে দিল আলতো করে। হঠাৎ চোখ গেল তৃষার পেটের দিকে। স্কার্ট পরেছে সে, অনেকটা উপরে উঠে গেছে, পাগুলো উন্মুক্ত। যেই টি শার্টটা গায়ে পড়েছে সেটাও অনেকটা উপরে উঠে গেছে। বারান্দায় পর্দা দেওয়া নেই, চাঁদের আলো ভেতরে প্রবেশ করছে। লোকটির হাতে একটা ইঞ্জেকশন, সেই ইঞ্জেকশনটা হাতে নিয়ে বসলো তৃষার পাশেই। একেবারে মৃদু কণ্ঠে গুনগুন করল। চোখটা তার তৃষার পেটের দিকে চোখ যেতেই হঠাৎ গানটা বন্ধ হয়ে গেল। সে কিছুক্ষণ সেখানে চোখ স্থির করে এবার আলতো করে পেটের কাছ থেকে টি শার্টটা আরও খানিকটা উপরে তুলে তাকিয়ে দেখল নাভির দিকে। তারপর আলতো করে ঝুঁকিয়ে নিজের ঠোঁট ছুঁয়ে দিল নাভির কাছে। তৃষা নড়ে চড়ে উঠল, তবে সেই উষ্ণ ঠোঁটের পরশ তার অম্বিলিক থেকে শৈলটা বোধ হয়, বরং চুমুটা বদলে গেল কামড়ে। তৃষার ঘুমটা পাতলা হলেই সে নড়ে চড়ে উঠল। পানির তৃষ্ণা পেয়েছে, উঠে বসতেই দেখলো বারান্দার পর্দাগুলো নড়ছে। বাইরে বাতাস ছেড়েছে নাকি। ইদানিং আবহাওয়া কেমন রং বদলাচ্ছে। অসময়ে আগমন ঘটা জিনিসগুলোর প্রতি মানুষের কেমন যেন বিরক্তি কাজ করে। তবে এই অসময়ে আসা বৃষ্টির প্রতি বিরক্তবোধ হচ্ছে না। সে কি একটা ভেবে পেটে হাত দেয়, নাভির কাজটায় পিঁপড়ায় কামড় দিল নাকি। চুলকে আবারও বিছানায় এসে শুয়ে পড়ে। ঘুমের মাঝে এত জ্বালা একেবারে সহ্য হয় না তার। যুবরাজের সঙ্গে রাজনীতিবিদ ফাহাদ শেখের ঝামেলা অনেক আগ থেকেই। বেটা খচ্চরের বংশ শেখ, অথচ দল করে বিএমপির। সব কাজে বাম হাত ঢুকানো তার পছন্দের কাজ। যুবরাজের পেছনে না লাগলে তার পেটের ভাত হজম হয় না। এবার যুবরাজ সরকারও বোঝাবে সে কি জিনিস। সরকার বংশের ছেলে সে, যেন তেন মানুষ না। বংশগতভাবে সেও রাজনীতি করে আসে। এই রাজনীতির মঞ্চে পাক্কা খেলোয়াড় হয়েই সে নেমেছে। যুবরাজ শুনেছে ফাহাদের একটা মেয়ে আছে। কখনো মিডিয়ার সামনে তিনি সেই মেয়েকে আনেননি। কেন আনেননি জিজ্ঞেস করলে বললেন, আমার মেয়ে এসবে অস্বস্তি বোধ করে। মেয়েটা দেখতেও নাকি একটুও সুন্দর না, কোনো কাজেরও না, তবে ফাহাদের অতি প্রিয়। শত্রু অনেক দেখে মেয়েকে আড়ালেই রেখেছেন, আর কোনো সান্ত্বনাও নেই। যুবরাজ শেখ বাড়ির পেছন গাড়ি থামাতেই বলে রাফসানকে বলল, সব ব্যবস্থা আমার করা আছে, মেয়েটাকে আমার চাই। মেরে ফেলবেন?
সুন্দর হলে না হয় ভেবে দেখতাম। আপনি দেখেছেন? না, শুনেছি। শোনা কথায় কান দিতে নেই। তাহলে জলদি তুলে এনে দেখার ব্যবস্থা করে দাও মিস্টার কবেট। সামনে পরীক্ষা, ক্লাস মিস করা যাবে না এখন। সকাল সকাল প্রেম নেওয়াজের সঙ্গে দেখা করতে গিয়েছিল তৃষা, পেল না তাকে। ভালোই হয়েছে, একটা দিন শান্তিতে থাকা যাবে। ক্লাস শুরু হওয়ার আগে কানে ইয়ারফোন গুঁজে পছন্দের বয় ব্র্যান্ড প্রিমোরোজের গান শুনছে তৃষা। প্রিমোরোজ ব্র্যান্ডে মেন ভোকালিস্টকে সবাই আধার নামেই চেনে। সকল ধরনের গান গায় এই ছেলেটা, তবে কখনো পরিচয় জানা যায়নি। আদৌ আধার নামক কেউ আছে নাকি তা তৃষার জানা নেই। তবে তৃষার এই কণ্ঠস্বরের ব্যক্তিত্বকে দেখার খুব ইচ্ছে। কবে যে এই লুকায়িত কণ্ঠের জাদুকর সামনে আসবে? শিমলা এসে পাশে বসতেই জিজ্ঞেস করল, আদারের গান শুনছিস? না, তোর ভ্রাতরের গান শুনছিস শালি। মুখের কি ছিরি, সুন্দর করে কথা বলতে পারিস না? সুন্দরের নানির পেছনে ফাঁকা, তাই তো আমায় দিয়ে ওসব আসে না। তোর জন্য একটা খবর নিয়ে এসেছি, সেই রকম একটা খবর। কেডা মারলো? 40-এ কিন্তু মাস্ট বি খালি তেহারি করতে বলবি। আরে কি সব অলক্ষণী কথা, কেউ মরবে কেন? তোর ওই যে আদার আছে না, সে এইবার ফেস রিভিল করবে। ঢাকাতেই তার প্রথম লাইভ কনসার্ট হবে। ভাই, আমি তো এখনই আদারকে দেখার জন্য ছটফট করছি। আদারের প্রিমরোজ ব্র্যান্ডের কনসার্ট, তাও স্লো কনসার্ট। ওর কত কত ভক্ত, শুনেছি টিকিট বিক্রি শুরু হয়ে গেছে। সেই হারে মানুষ তাকে দেখার জন্য টিকিট কিনছে। আমরা পাবো তো মনে হয়? টিকিটের দাম কত? 2500 এক একজন। শালার কপাল। এই বোন, তুই আমার 2500 টাকা ধার দে, মাইনে পেলে ফেরত দিয়ে দেবো। যদি মাইনে না পাই ফুটপাতে ভিক্ষা করেও চুকিয়ে দিব না। আচ্ছা বাবা, বুঝেছি। তাহলে অঙ্কুশকে বলি টিকিটের ব্যবস্থা করতে। তৃষা সরু চোখে শিমলার দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে নাচিয়ে মিটিমিটি হাসতে শিমলা লজ্জা পেল। তৃষা ফের জিজ্ঞেস করল, ও মা গো, আমার আগে চশমিশ তোর প্রেমও হয়ে গেল? চুমোটুমো হয়েছে নিশ্চয়। তলে তলে এত কিছু। এই দেখ, তোর বরের জুতা কিন্তু বিয়ের সময় আমি চুরি করব। শিমলা লজ্জা লজ্জা মুখ করে বলল, আরে বাবা, এত দূর যাওয়ার কিছু নেই, আমরা কেবল কথা বলছি। সে আমায় একবারও বলেনি ভালোবাসি, আমিও বলিনি, এমনি আমাদের কথা হয় আর কি। শুন, কেউ কেউ আছে মুখে ভালোবাসি বলতে পারে না, তবুও যেন বিশ্ব উজাড় করে ভালোবাসতে জানে। পুরুষ মানুষ বুঝলি তো এমনই, সব কিছু প্রকাশ করতে পারে না, তবে দেখবি কাজে কমে বুঝিয়ে দিবে যে কতখানি ভালোবাসতে জানে। হয়েছে হয়েছে, আর প্রেমের বাণী শুনতে চাই না। তোর ওই বাড়িতে কেমন দিন কাটছে? কাটছে মোটামুটি। হই শোন, তুই কিন্তু প্রেম ভাইয়ের সঙ্গে প্রেমটা করতে পারিস। তুই প্রেম ভাইয়ের বউ হলি, আর আমি অঙ্কুশের। তারা দুই বেস্ট ফ্রেন্ড, আর আমি তুই সবাই মিলে একসঙ্গে বিয়ে করব, ঘুরতে যাব, ভালো হবে না? তৃষার শরীর শিরশির করে উঠল। ওই হাড়ে বজ্জাতের সাথে আবার প্রেম, ভাবলেই তো ভয় ভয় করে। তৃষা শিমলার আরেকটু কাছে এসে বলল, প্রেম ভাইয়ের ওইখানে সমস্যা আছে। কোথায়? ওমা, সে কি রে, তুই কেমন করে জানলি? না থাকলে এতদিনে বিয়ে করে এতগুলো বাচ্চার বাবা হয়ে যেত। প্রেমও তো করতে পারে না, করবে কেমন করে? সমস্যা যে ওইখানে। বলে তৃষা মিটিমিটি করে হাসলো, হেসে বলল, এই খবর তুই ভার্সিটি সবাইকে বলতিস, সেই মজা হবে। শিমলা হাসবে কি হাসবে না ভাবতে ভাবতে ওর চোখ গেল তৃষার পেছনে। সেই মুহূর্তেই চুপসে গেল। তৃষা ফের বলল, আমি এআই দিয়ে তোর মুখ লাগিয়ে একটা ভিডিও বানাবো। ভিডিওতে সে বলবে কোন বিষয়ের কারণে তার নাম প্রেম হয়েও এখনো হলো না। শিমলার চোখের ইশারা দিয়েও তৃষাকে সামাল দিতে পারছে না। তৃষা বলেই যাচ্ছে, হো হো করে হাসছে আর শিমলার গায়ের উপর লুটিয়ে পড়ে কষিয়ে চর চাপড় দিচ্ছে। হেসে আবার বলে উঠল, অঙ্কুর ভাই যদি তোকে বিয়ে না করে, প্রেম না করে, তাহলে তারও এআই ভিডিও বানিয়ে তাকেও বদনাম করে দিব। শিমলা এবার চিমটি মারতেই তৃষা বলল, শালি, আমি তোমার অঙ্কুর নাকি? যাও কি অঙ্কুরের জায়গা মতো চিমটি মেরে আসো। পেছন দেখ। তৃষা ভাবলেশীনভাবে পেছনে ফিরতেই বরফের মতো জমে গেল। ওমা, সব জমদূত দেখিয়ে প্রেম ভাই যে দাঁড়িয়ে আছে, পাশেই আবার অঙ্কুর। দুজনেই তৃষার দিকে তাকিয়ে আছে। প্রেমকে যে কি হট লাগছে, লাগবে না কেন? হালকা আকাশি রঙের একটা শার্ট পরেছে, তবে আজকে আর সাদা নয়, বরং কালো প্যান্ট পরা। হাতের ব্রেসলাইটটাও তো দারুণ।
বাদামি রঙের সরু ফক্স আইগুলো তারই পানে তাকিয়ে আছে। প্রেম ভাইয়ের বাম হাতটা প্যান্টের পকেটে গুজে রাখা, পাশের অঙ্কুরটা কম কিসে যায়। বুক খোলা নেভি ব্লু রঙের শার্টের সঙ্গে জিন্সের প্যান্টে চমৎকার লাগছে তাকে। প্রেমকে দেখে তৃষা ভাজা মাছটা খেতে জানে না এমন ভাব করে বলল, আরে আসসালামু আলাইকুম প্রেম ভাই, দিনকাল ঝরঝরে ফকফকা যাচ্ছে তো? আচ্ছা যাই, বুঝলেন তো সামনে পরীক্ষা, কিছুই পড়ি নাই গো। এত তারা কিসের? ডিপার্টমেন্ট তো আমাদের একই। আমি তো আছি তোমাকে বুঝিয়ে দেওয়ার জন্য। কি যেন সমস্যার কথা বলছিলে? তৃষা কি বলবে না বলবে ভাবতে ভাবতে সিমলার দিকে তাকিয়ে বলল, আমার বান্ধবীর একটা চাপের সমস্যা, বুঝিয়ে দিবেন তো দান। তৃষা সিমলার দিকে তাকালো, বলল, যাক প্রেম ভাই, মার্কা মারা বুঝানি দেয়, এবার প্রথম হয়ে যেতে পারবি। সিমলা পড়েছে বিপদে। মাছ থেকে তাকে এমন করে ফাঁসানো কাজটা ঠিক হলো না একেবারে। তবে ঘটনা আগানোর আগেই অঙ্কুর মাঝে ঢুকে বলল, সিমলার সমস্যা আমি দেখে নেব। তুই একাই সব কিছু করবি নাকি? আমাকেও কিছু করতে দে। প্রেম পাতা দিল না। তার নজর এখনও তৃষার উপরে। তৃষা নিচের দিকে তাকিয়ে আছে। হঠাৎ তার হোয়াটসঅ্যাপে একটা নাম্বার থেকে ভয়েস মেসেজ আসতেই সে ক্লিক করলো। তাতেই শরীর জমি ক্ষীর। বুঝতে বাকি রইল না প্রেম ভাইয়ের যে এসব কাজ শেষে কিনা ওই রাতের চুমুর শব্দ আর ঝগড়াঝাটি এই খারাপ লোকটা রেকর্ড করে রেখেছে। প্রেম এবার তৃষার দিকে তাকিয়ে বলল, দেখুন রাতে ভার্সিটিতে আসতে পারবো না, ঝিনঝিরা থেকে এখানে আসতে হেব্বি খরচ হয়। এখানে নয়, বেডরুম এসো আমার। কিছু সমস্যা বেডরুম ছাড়া সমাধান করা যায় না। আরে যাই যাই, সবখানেই যাই। চলো তাহলে ট্রাই করে দেখি। ভার্সিটির ফাঁকা জায়গায় তৃষা এই গরমের মধ্যে একটা মেয়ের সঙ্গে ব্যাডমিন্টন খেলায় মাতোয়ারা। কে নাকি তাকে বলেছে এই গরমে এসব খেললে নাকি ডায়েট হয়, শরীর হলিউডের নায়িকাদের মতো জিরো ফিগার থাকে। তাই সে আপাতত সেই চেষ্টাই করছে। এক কোণে কিছু ছেলে বাইকে বসে আড্ডা দিচ্ছে, তার কিছুটা দূরে প্রেম ফোন টিপছে। মাঝে মাঝে আবার তৃষাকে দেখছে। এই মেয়ের কপালে দুঃখ আছে বিরাট। এমন বানরের মতো নাচন কুতন না করলেই কি নয়। মন তো চাইছে জামার মধ্যে ছাড়পোকা ছেড়ে দিতে, যখন কামড় দেবে তখন বুঝবে নাচার মজা কেমন। কোনায় আড্ডা দেওয়া ছেলে দুটোর মধ্যে চিকন করে ছেলেটি বলল, দেখ দেখ হেভি মাল, কোন ডিপার্টমেন্টে রে? আমি কি জানি, যা গিয়ে নাম্বার জোগাড় কর। মনে হয় না পাত্তা দিবে। চালু মেয়ে লাগছে। কি বলিস? আমি রনির থেকেও সুন্দরী মেয়ে আমার টাকায় কিনেছি। আমার মতের স্পিড থেকেও জলদি আমি মেয়ে মানুষকে বিছানায় আনতে পারি। বলেই দুজনে আবার হাসলো। প্রেম উঠে দাঁড়াতেই অঙ্কুর বলল, কই যাস ভাই? মুতের প্রতিযোগিতায় নামবো, বুঝলি? দেখতে হবে না আমার স্পিড আলালের ঘরে দুলালকে টেক্কা দিতে পারে নাকি। অঙ্কুর জবাব দিল না, কেবল হেসে উঠে দাঁড়িয়ে ছেলে দুটোকে ডেকে বলল, এই ভাই চলো মুতে আসি। রনি জিজ্ঞেস করল, ওই যাব। আরে চিপায় আসো না, পিড়িতের আলাপ করে। রনির আর তার বন্ধুকে না চাইতেও উঠে আসতে হলো, কারণ সিনিয়র বলে কথা। অবাধ্য হলে জীবন তেজপাতা। রনি আর তার সাথের ছেলেটা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। প্রেম হঠাৎ করে পিস্তলটা বের করে রনির কপালে ঠেকাতেই সে কেঁদে ওঠে। ভাই কি করেছি ভাই? এমন করছেন কেন? তোর মুতের স্পিডটা দেখালে না যে, তাই কষ্ট পেলাম। সোজা বুকে এসে লাগলো রে, জানে জিগার। রনির আর বসতে বাকি রইল না। প্রেম ভাই যে সবটাই শুনেছে। সে প্রেমের পা ধরে বসে ক্ষমা চাইতেই প্রেম পা ছাড়িয়ে নিয়ে বলল, তুই যদি এখান থেকে একচুল নড়িস তাহলে মূত্র বিসর্জন তো দূরের বিষয়, ওই মূল্যবান সম্পদ ওর জায়গা থাকবে না। বলে সে প্যান্টের জিপার খুলতেই অঙ্গুর হেসে দিল। তাকে রং রাঙিয়ে প্রেম রনিকে বলল, এ রনি, একটা গান ধর। গানের সুরে আমি আবার ভালো কাজ ছাড়তে পারি। আই মিন স্পিডটা আমারও বাড়ে। বলেই সে রনির গায়ের উপর কাজটা সারল। রনি ভয়ে সবটা সহ্য করে নিল, জীবন বাঁচালেই হয়। কাজ শেষ করে প্যান্টের জিপার লাগাতে লাগাতে প্রেম হুমকির স্বরে রনিকে বলল, এই তৃষা তোর মা লাগে। কে লাগে তোর? মা? হ্যাঁ ঠিক তাই। আর বাজে কথা বলবি ওকে নিয়ে? না ভাই, জীবনেও না। বললে কি হবে? আপনি আমাকে আরেকবার খন্না কইরা দিবেন। দ্যাটস মাই বয়। এ অঙ্কুর, আমি 2 মিনিটে হাতটা ধুয়ে আসছি। তুই তৃষাকে গিয়ে বল আমার বাইকের সামনে গিয়ে দাঁড়াতে। ওর খবর বাসায় গিয়ে এনেছে।
জিঞ্জিরার নেওয়া স্কুটিরের ছাদে দাঁড়ালে বোঝা যায় এই পুরনো দালানের প্রতিটি ইট শত বছরের কাহিনী বহে বেড়াচ্ছে। ইটের গায়ে শ্যাওলা, কোথাও কোথাও পুরনো রেলিংয়ে মরচে ধরেছে, তবুও তার মধ্যেই রাজকীয়তার ছাপ। চারদিক জুড়ে বুড়িগঙ্গার বাতাস এসে ছুঁয়ে যাচ্ছে। বিকেলের আলো ধীরে ধীরে নরম হয়ে এসেছে, সূর্য পশ্চিমে হেলে পড়েছে, তার লালচে আভা মিশে গেছে আকাশের বেগুনি আর নীলের সাথে। দূরে নদীর ওপারে ছায়া নেমে আসছে, পাখিরা ঝাঁক বেঁধে ঘরে ফিরছে। এই ছাদের কার্নিশেই বসে আছে তৃষা আর প্রেমা। নিচে তাকালে দেখা যায় সরু গলি খুঁজি, টিনের চাল আর ধোয়া ওঠা চায়ের দোকান। উপরে কিন্তু অন্য জগৎ, একটা শান্ত স্নিগ্ধ গভীর আবহ। তৃষার খোলা চুল বাতাসের সঙ্গে দোল খাচ্ছে। প্রেমা তার পাশেই দাঁড়িয়ে আছে। সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ দেবে প্রেমা। তৃষাকে বলার পর সে সাহায্য করবে বলেছে। ছাদে নাচের অনুশীলন করেছে একটু আগেও, এখন একটু বিরতি। দুজনেই মোটামুটি ক্লান্ত। আজকে প্রেমা বড়দের মতো কথা বলেছে। সদ্য শেষ করা কোরিয়ান ড্রামার এমন হৃদয় বিদারক সমাপ্তি তার মেনে নিতে বেশ কষ্ট হচ্ছে। প্রেমা তৃষাকে বলল, দেখো সূর্যটা কেমন ডুবে যাচ্ছে। সূর্য ঠিক ভালোবাসার মতো, কখনো আলো দিয়ে যায়, উষ্ণতা দিয়ে যায়, তারপর হারিয়ে যায় অন্ধকারের ভিতরে। কিন্তু তুমি কি খেয়াল করছো না, সূর্য ডুবলেও আবার ভোরে ফিরে আসে, ভালোবাসাও তাই। হারালেও ফের জন্ম নেয়, হয়তো অন্য রূপে, অন্য মানুষের মাঝে। প্রেমা কিছুটা থেমে গভীর দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করল, তাহলে কি তুমি বলতে চাইছো ভালোবাসা কখনো শেষ হয় না? হয় না, মানুষ শেষ হয়, সম্পর্ক শেষ হয়, সময়ও বদলায়, তো ভালোবাসা ওই অনুভূতি সেটা থেকে যায় এক ধরনের অমর হয়ে। যেমন এই কুঠিরটা জরাজীর্ণ হলেও কত যুগ গল্প বাঁচিয়ে রেখেছে। প্রেমা মৃদু কণ্ঠে বলল, কখনো কখনো মনে হয় ভালোবাসা মানেই কেবল ব্যথা, যতটুকু পায় তার চেয়ে বেশি হারায়। তৃষা আকাশের দিকে তাকিয়ে বলল, না, ভালোবাসা মানেই দেওয়া। ব্যথাটা আসে কারণ আমরা প্রতিদান চাই, আমরা চাই সেটা আমাদের মধ্য করেই টিকে থাকুক, কিন্তু ভালোবাসা তো স্বাধীন, ওকে বাধা যায় না। প্রেমা চোখ নামিয়ে ফিসফিস করে বলল, তুমি কি মনে করো কেউ আমাকে ঠিক ততটাই ভালোবাসতে পারে যতটা আমি পারি? তৃষা কিছুক্ষণ চুপ থেকে চোখ আকাশের দিকে তুলে জবাব দিল, হয়তো না, আবার হয়তো হ্যাঁ। ভালোবাসার হিসেব হয় না প্রেমা, তুমি যতটা দিবে সেটা তোমার, কেউ যদি কম দেয় সেটা তার, কিন্তু ভালোবাসার সত্যিটা হলো যতটুকুই হোক, যদি তার সত্যি হয় তাহলে সেটাই যথেষ্ট। তাহলে তুমি বলছো অসম্পূর্ণ ভালোবাসাই পূর্ণ? হয়তো, যেমন এই আকাশটা পুরোটা দেখা যায় না কখনো, তবুও আমরা এই সৌন্দর্যে মুগ্ধ হই। ভালোবাসাও তেমন প্রেমা, অসম্পূর্ণতার ভেতরেই পূর্ণতা লুকিয়ে থাকে। হাওয়া আরও জোরে বয়ে যায়, তাদের দুজনার চুল দুলে ওঠে। ছাদের বাতাস তখন একটু শীতল হয়ে এসেছে, সূর্য প্রায় অস্ত গেছে। বুড়িগঙ্গার ওপার থেকে ঘন অন্ধকার ধীরে ধীরে ভেসে আসছে। প্রেমা তখনও কার্নিশে বসে আঙুল দিয়ে শ্যাওলা ধরা ইট করছে। তৃষার দিকে চেয়ে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর হঠাৎ নরম স্বরে বলল, একটা প্রশ্ন করব? করো, শুনছি। তুমি কি কাউকে ভালোবাসো? মানে কারোর জন্য কখনো বুক ধড়ফড় করেছে? কারো নাম শুনলেই চোখ ছলছল করে উঠেছে? তৃষা মুহূর্তেই থমকে যায়, তারপর চোখ সরিয়ে নেয়। এসব প্রশ্ন কেন হঠাৎ? ভালোবাসা মানে সেটা তো সহজে বলা যায় না। প্রেমা হাসি চেপে রেখে বলল, কেন? ভালোবাসা তো একটা সত্যি অনুভূতি, সত্যিটা লুকিয়ে রাখলে তো সেটা মরেও যেতে পারে। বলো, আছে কি তোমার জীবনে কেউ? তৃষা গভীর নিঃশ্বাস ফেলে বলল, আছে কি নেই সেটা বলা মুশকিল। কখনো মনে হয় আছে, আবার কখনো মনে হয় শুধু কল্পনা। আমি ভয় পাই যদি বলে দিই হয়তো হারিয়ে ফেলবো। প্রেমা কাছাকাছি সরে এসে বলল, ভালোবাসা বলে ফেলার জন্য নয়, বেঁচে থাকার জন্য। তুমি যদি চুপ করে থাকো, তোমার অনুভূতি কি মরে যাবে না? তুমি কি চাইবে ভালোবাসা তোমাকে কষ্ট দিক, অথচ যার জন্য সে কিছুই না জানুক? তৃষা চোখ নামিয়ে ফিসফিস করে বলল, কিছু ভালোবাসা আছে, সেখানে বলা যায় না, বলা মানেই ভেঙে যাবে। প্রেমা চোখ স্থির করল। তাহলে কি তুমি নিজের ভিতরটা কবর দিতে চাও? তুমি কি মনে করো ভালোবাসা লুকিয়ে রাখা মানেই সেটা রক্ষা করা? তৃষা একটু থেমে হালকা অভিমান নিয়ে বলল, হয়তো, হয়তো কিছু ভালোবাসার প্রকাশ না করলেই সে বেশি সুন্দর থাকে, বলা মাত্রই তার জাদু ফুরিয়ে যায়। প্রেমা মৃদু হেসে বলল, তুমি ভুল করছো গো। ভালোবাসার প্রকাশ করলে তা ভাঙে না, বরং আরও শক্ত হয়।
ভালোবাসা হলো নদীর মতো, যতই আটকে রাখো না কেন সে পথ খুঁজে নেবে। তবে তুমি যদি ভিতরে ভিতরে চাপা দাও, একদিন তোমার ভিতরেই বন্যা হবে, তলিয়ে যাবে তুমি, ডুবে যাবে, মরবে। তৃষা কিছুক্ষণ নীরব থাকে, বাতাসে তার চুল উড়ছে। প্রেমা তার দিকে তাকিয়ে থাকে, ধীর কণ্ঠে বলে, আপু, বাকি নাচটা? ও হ্যাঁ, আমি শিখিয়ে দিই, আসো। নেওয়াজ কুঠিরের ছাদ বাতাস তখন কিছুটা ঠান্ডা। পশ্চিম আকাশের রোদ প্রায় নিভে এসেছে। আকাশের গায়ে মিশে আছে কমলা, বেগুনি আর সোনালি আলো। কার্নিশের কাছে দুটো লণ্ঠন টিমটিম করছে। তৃষা আর প্রেমা দাঁড়িয়ে আছে মাঝখানে। নাচের শেষ অনুশীলন শুরু করার জন্য তৃষা এক হাত তুলে ধরল, আঙুলের ভঙ্গিতে গল্প আঁকতে লাগলো। তৃষা নরম কণ্ঠে বলল, দেখো প্রেমা, হাতের মুদ্রাটা এইভাবে তুলবে, কাজ সোজা, চোখের সামনের দিকে। নাচ মানেই শুধু শরীর না, মনে মনে একটা আবেশ তৈরি করা। সে একপাশে ঘুরে দাঁড়ালো, পায়ের তালু ধীরে ধীরে মেঝেতে ঢুকে দিল। কানের পাশে দুল ঝিকমিক করলো, চুল উড়িয়ে এসে গাল ছুঁয়ে গেল। প্রেমা মুগ্ধ হয়ে তাকিয়ে রইল তৃষার গায়ে কালো রঙের শাড়ি, গাঢ় কালো, যেন আকাশের অন্ধকারকে টেনে এনেছে তার চারপাশে। শাড়ির আঁচল বাতাসে উড়ছে, কখনো তার কাজ ছুঁয়ে যাচ্ছে, কখনো পেছনে ভেসে উঠছে। কোমরে শাড়ির ভাঁজ এমনভাবে পড়েছে যে তার সরু দেহরেখা স্পষ্ট হয়ে উঠেছে। কার্নিশের আলোয় তৃষার সেই সরু কোমর এক মুহূর্তে যেন চোখ আটকে রাখছে। প্রেমাটাকেও লাল শাড়িতে দারুণ লাগছে। নাচের সময় তো শাড়িই পরতে হবে, তাই শাড়ি পরে আগেই অনুশীলন করলে স্টেজে নাচতে কোনো সমস্যা হবে না। কিন্তু পাশের ছাদে অন্য চিত্র। সেখানে প্রায় 5-6 জন ছেলে জুয়ার তাস মেলে বসে আছে। পাশে রাখা টিনের মগে চা আর চুরুট। খেলা থেমে থেমে তাদের চোখ গিয়ে পড়ছে নেওয়াজ কুঠিরের ছাদের দিকে। একজন ছেলে গলায় হাসি চাপতে না পেরে বলল, আরে দেখ দেখ, দুজন হুড়পুড়ি নাচছে, কি জুকলে রে, টাকা না বিলিয়ে নাচ দেখা যায়, কত ভঙ্গি করে। ওই কালো শাড়িওয়ালাটা একেবারে বাজিমাত, শরীরের পাক দেখছি সোনার মতো জ্বলতেছে। ওইটারে যদি একদিন কাছে পাই, নাচ করে কয় দেখতাম। তাদের অশ্লীল হাসি ছড়িয়ে পড়েছে বাতাসের সঙ্গে, ধোঁয়ার সাথে মিশে যাচ্ছে সেই শব্দ। সকলের দৃষ্টি তৃষার সরু কোমরটার দিকে, শাড়ি ভেদ করা সেই পেট দেশের পদ্মকোষের দিকে। তারা তৃষা প্রেমার শরীর নিয়ে বাজে মন্তব্যে মেতে ওঠে। তৃষা প্রেমা তখন নাচের অনুশীলনে ব্যস্ত। ফোনে গান বাজছে তো আশেপাশে কি হচ্ছে খবর নেই। ঠিক তখনই ছাদের দরজা খুলে একটা ঝাপসা আলো ভেসে এলো। হাতে ঘড়ির রিল নিয়ে উপরে উঠে এলো প্রেম, নেওয়াজ আর তার বেস্ট ফ্রেন্ড অঙ্কুর। দুজনের কাঁধে ঘড়ির লাঠি, বাতাসে ওড়ানো সুতোর আঙুলে কাটা দাগ। প্রেমের চোখ পেছন থেকে তৃষার কোমরের ওপর যায়, কেবল যায় না বরং কানে আসে পাশের ছাদের ছেলেগুলোর বিশ্রী সব কথা। প্রেম একটা ঢোক গিলে ঘাড় ঘুরিয়ে পাশের ছাদের দিকে তাকায়, চোখ মুহূর্তে কঠিন হয়ে যায়। ছেলেগুলো তখনও হাসছে, কিন্তু প্রেম নেওয়াজের দৃষ্টি পড়তেই অস্বস্তি ছড়িয়ে পড়ে। তৃষা আর প্রেমা তখনও খেয়াল করেনি প্রেমকে। হঠাৎ প্রেম এগিয়ে এসে ফোনের গানটা বন্ধ করে গর্জে উঠল, তোর ম্যাডামকে নিয়ে ঘরে যা প্রেমা। তৃষা চমকে উঠিয়ে পেছনে ফিরতেই প্রেমকে দেখল। কিছু বলতে যাবে তার আগে প্রেম পুনরায় বলল, প্রেমা, কারো কথা ঢোকে না। প্রেমা জলদি তৃষাকে বলল, আপু জলদি চলো। দুজনে নিচে নামতেই ছেলেগুলো ভয়ে চোখ অন্যদিকে সরিয়ে নিল, যেন তারা কিছুই করেনি। প্রেম সম্পর্কে তাদের আইডিয়া আছে, কিন্তু হুট করে যে সে এখানে চলে আসবে তা কেমন করে বুঝবে। প্রেম সিগারেটে ধরিয়ে ধোয়া ছেড়ে অঙ্কুরের পিঠে মৃদু চাপড় দিয়ে বলল, পাশের বাড়ির জুয়াখোরদের সঙ্গে একটু চা নাস্তার ব্যবস্থা করতে ভাই। তখন সন্ধ্যা, আকাশটা আজকে অন্যরকম সুন্দর। তৃষা রুমে এসে মুখটা ভালো করে দেখে নিল। ভয় করছে তার, নিজের জন্য তো করছে, এই সঙ্গে ওই ছেলেগুলোর জন্য। প্রেম লোকটা আসলে সাইকো আর জঘন্য ধরনের একজন মানুষ। নেশা করে, মারামারি করে, নিজের যা ইচ্ছে করে, এমন ছেলে কল্পনায় মানায়। সিনেমা উপন্যাসে ঠিক আছে, বাস্তবে এদের সঙ্গে অন্তত পক্ষে বসবাস করা যায় না। এই যে প্রেম নামক ব্যক্তিকে নিয়ে যদি একটা গল্প লেখা হতো, তাহলে তার জন্য মেয়ে লোক এতক্ষণে দেয়ানা হয়ে যেত। তবে বাস্তব রূপে ওদের ধরে যদি প্রেম ডিম থেরাপি দিত, জোর করে সবটা হাসিল করে নিত, ক্ষতর জায়গায় ক্ষত দিত, সিগারেট দিয়ে কাটা জায়গায় পুড়িয়ে দিত, বুঝতো প্রেম নেওয়াজের উন্মাদনা কতখানি ভয়ঙ্কর। তবু সমস্যা একটা আছেই, তুই উন্মাদ থাকবি উন্মাদের মতো। তুই কেন এত হ্যান্ডসাম হবি? তোর থাকবে ভুঁড়ি, তোর কেন সিক্স প্যাক থাকবে?
তুই কেন এত গুণী হবি? পাবলিক ভার্সিটিতে কেন পড়বি? এত বড়লোক কেন হবি? এমন উন্মাদ হলে মেয়ে মানুষের চরিত্র তো নয়ছয় হবেই। তখন সব দোষ মেয়ে মানুষের। তৃষার মাথাটাই গরম হয়ে গেল। হঠাৎ দরজায় কে যেন কড়া নাড়ল। প্রেম ভাই নাকি? সে এত সুন্দর করে নক করার মানুষ? সে তো দরজা ভেঙে এসে গালে দুটো চর বসিয়ে বলবে, হাই বিটুর হাট, চরটা খুব আস্ত হয়ে গেল নাকি? আরো দুটো কষে দেই। তৃষা ভেতরে আসতে বলে প্রত্যুষ তার রুমের মধ্যে প্রবেশ করে দরজা লাগিয়ে বলল, ওমা, কোথাও যাওয়া হচ্ছে নাকি? তোমার তো দারুণ লাগছে। তৃষার কেন জানি আজকে আর লজ্জা লজ্জা পেল না। মনটা আজকাল কেমন যেন উসফুস করে। মনের বোধহয় অসুখ করেছে। চলো বাইরে ঘুরতে যাই। এখন? হ্যাঁ, কেন, তুমি ব্যস্ত নাকি? না তো। শাড়িটা বদলাবে না? এটা তোমার কিন্তু দারুণ লাগছে। তৃষা কিছু বলল না। যেতে ইচ্ছে করছে না, তবুও রাজি হয়ে গেল। নইলে মহাজন যদি মুখ বেজার করে পুরুষ মানুষের মতো বোঝা দেয়। গেটের বাইরে তখন তৃষা প্রত্যুষের সঙ্গে করে বাইরে যাচ্ছিল। তখন বিষয়টা মুখলেস প্রমাণ হিসেবে কয়টা ছবি তুলে রাখে। নইলে হেতিজাকে বলবে কি করে? এদের বিয়ে করিয়ে দেয়া উচিত জলদি। যাক, ভেবেছিল বাড়ির ছেলের বউ খুঁজতে কষ্ট হবে। না, একজনের সঙ্গে সে নিজেই খুঁজে নিয়েছে। এখন বাকি এই বাড়ির আসল বংশধর। সেই রোমিওর গলায় বউ নামক গোবরের মালাটা পরিয়ে দিতে পারলেই মুখলেসের বড় একটা দায়িত্ব শেষ হবে। ওদিকে দেখো, তার বউ নার্গিস রেখে গেছে বাদর একটা ছেলেকে। কোথায় থাকে কি করে আল্লাহ জানে। একেও এইবার একটা বিয়ে না করালেই নয়। এমন আকামের ছেলে না দেখে বউ নার্গিস থাকলে দুজনে মিলে রাতে লুকোচুরি তো অন্তত খেলতে পারত। বউ ছাড়া বেঁচে থাকার কষ্ট কেবল পুরুষ মানুষই জানে। ঝুড়িহীনা করে খোদা এই মনে এত রসকস না দিলেও তো পারত। ছ্যাঃ। সূর্য ডুবে গেছে। আকাশে হালকা কমলা আভা মিলিয়ে গিয়ে গাঢ় নীল অন্ধকার নেমে আসে। পুরান ঢাকার সরু গলিগুলোতে লণ্ঠনের আলো, সাইনবোর্ডের ঝিকিমিকি বাতি আর চায়ের দোকান থেকে ভেসে আসা ধোঁয়া মিলেমিশে এক অন্যরকম পরিবেশ তৈরি করেছে। প্রত্যুষ আর তৃষা হাঁটছে শাঁখারি বাজারের গলি ধরে। চারদিকে কোলাহল, ছোট ছোট দোকানের ভিড়, মিষ্টির গন্ধ আর পথের ধারে ভাজা বোন্দার শব্দ। তৃষা এদিক সেদিক তাকাতে তাকাতে বলল, পুরান ঢাকা একেবারে ছবির মতো লাগে। কত ভিড়, কত আলো। যদিও আমাদের চট্টগ্রাম কম কিসে। হ্যাঁ, কিন্তু ভিড়ের ভেতরে কত মানুষ আছে যারা আসলে বাঁচতে পারছে না। কারো স্বপ্ন গলির মতো শুরু হয়ে যাচ্ছে, কারো জীবন অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। তৃষা একটু থেমে যায়। তার চোখ চকচক করে উঠেছে শিক কাবাবের দোকানের আগুনের আলোয়। তৃষা উচ্ছ্বসিতভাবে বলল, চলুন কাবাব খাই। এত গন্ধ পেয়ে না খেলে অন্যায় হবে। প্রত্যুষ হেসে বলল, ঠিক আছে। তারা এক প্লেট শিক কাবাব আর এক প্লেট শামি কাবাব নিয়ে রাস্তার পাশেই বসে পড়ল। চারপাশে হইচই, কেউ দরাদরি করছে, কেউ আবার মশলা মাখছে। তৃষা কাবাবের টুকরো মুখে দিতে স্বাদে চোখ দুটো আপনা আপনি বন্ধ হয়ে এলো। আহা, দারুণ স্বাদ। প্রত্যুষ চোখ মেলে তাকিয়ে বলল, স্বাদ আছে, কিন্তু দেখো, আগুনে ঝলসাতে ঝলসাতে কাবাবের ভেতরেও দাগ পড়ে গেছে। ঠিক কিছু মানুষের জীবনের মতো, বাইরে রঙিন, ভিতরে পুরা দাগ। তৃষা কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর হাসির ভান করে বলল, আপনি না থাকলে হয়তো আমি এসব গভীর কথা ভাবতাম না। আমি শুধু এই আলো ঝলমল করা পুরান ঢাকাকেই তেমন উপভোগ করতাম। প্রত্যুষ গম্ভীর কণ্ঠে বলল, আলোর আসল সৌন্দর্য তখনই বোঝা যায় যখন কেউ অন্ধকার দেখে আসে। খাওয়া শেষে তারা রিক্সা নিয়ে সদর ঘাটে যায়। নদীর ধারে বসে দুজনেই হাওয়ায় চুল উড়িয়ে দেয়। দূরে লঞ্চের সাইরেন বাজে, আলো পানিতে প্রতিফলিত হয়। তৃষা নদীর দিকে তাকিয়ে বলল, নদীটা অন্তত বিচার করে না, শুধু বয়ে যায়। প্রত্যুষ চোখ মেলে বলল, ঠিক বলেছ, জীবনকেও নদীর মতো হতে হয় জানো। নানা রকম কোলাহল, দুঃখ, সুখ বয়ে নিয়ে যাওয়া, থেমে না থাকা, কত মিল বলো। তৃষা মৃদু হাসি দিয়ে বলল, তাহলে আজ আমরা জীবনটাকে একটু হলেও নদীর মতো করে উপভোগ করলাম, তাই না? প্রত্যুষ মাথা নেড়ে বলল, হ্যাঁ, তবে মনে রেখো, নদীরও গন্তব্য আছে, সমুদ্র। শুধু পথটা আমরা কেউ জানি না, খুঁজলেই হয়তো পাওয়া যাবে। তৃষা বাসায় ফিরতে ফিরতে রাতে 10:30টার কাছাকাছি আনুমানিক বেজে যায়। প্রত্যুষের আজকের নাইট শিফট আছে। সে বাড়ির গেটের কাছে তৃষাকে নামিয়ে বিদায় দিয়ে সরাসরি কাজে চলে যায়। গাড়ি চোখের সামনে থেকে যাওয়া পর্যন্ত তৃষা দাঁড়িয়ে থাকে। প্রত্যুষ চলে গেলে সে পেছন ফিরতেই আচমকা একটা প্রস্তুর বুকের সঙ্গে ধাক্কা খায়। নিজেকে সামনে নিয়ে সামনে তাকাতেই দেখলো প্রেম নওয়াজ দাঁড়িয়ে আছে, প্যান্টের পকেটে হাত গুজে।
কি মাতাল করা তার চাহনি, কি তার সুঠাম দেহ, বাদামি রঙের চোখ দুটো ঘায়াল করার মতো। উজ্জ্বল শ্যামবর্ণের পুরুষটা একটু কম আকর্ষণীয় হলেও পারত। প্রেম তৃষার দিকে তাকিয়ে বলল, তোমার ওয়াটারপ্রুফ লিপস্টিকটা খেয়েছে কে? আমি আর কি? অন্য কেউ? শুনুন, সময় যাব, ঘুম পাচ্ছে আমার। তৃষার কানে তখন এয়ারপডস, সে গান শুনছে। প্রেম ভ্রুকুচকে তাকে জিজ্ঞেস করল, সারাদিন গান শোনো, কে কাজ নেই? দেখি কেমন গান শোনো। প্রেম জোর করে টেনে এয়ারপডস খুলে নিজের কানের কাছে ধরতেই কেমন যেন চুপ হয়ে গেল। পরক্ষণে এয়ারপডস তৃষার কানে লাগিয়ে দিয়ে বলল, এই গান সবসময় শোনো নাকি? এই গানই কেন শুনবো? আধারের গাওয়া আরো অনেক গান আছে। ওর সোলো ব্র্যান্ড প্রিমরোজের নাম শুনেননি? শুনিনি। প্রাচীনকালের মানুষ দেখি। তুমি আমার রুমে যাও, আমি 2 মিনিটের মধ্যে আসছি। আপনার রুমে কেন যাব? আমার কি থাকার মতো জায়গার অভাব পড়েছে? তৃষা আরও কিছু বলতে যাবে, তার আগে প্রেম তার দিকে সরু চোখে একবার তাকায়। সে চাহনি দেখে তৃষা বলল, আরে বাবা, চোখ লাগান কেন? আমাদের মনে হয় চোখ নাই। আচ্ছা, ঢং করেন না, যাচ্ছি তো। মনে মনে তৃষা দোয়া ইউনুস পড়তে লাগলো। না জানে কপালে কোন শনি ঘুরছে। তৃষা যেতেই প্রেম ফোনটা বের করে অঙ্কুরকে একটা কল করে বলল, তৃষা, নুজাতের সম্পর্কে ডিটেলস চাই আমার, বুঝলে? রাতের মধ্যে জোগাড় করে দিবি। বলেই ফোনটা রেখে বাড়ির দিকে হাঁটা শুরু করলো। রুমে গিয়ে দেখলো তৃষা নিজের তলায় নেই। মানে কি, এই তৃষা আজকাল বেশি কথার অবাধ্য হয়ে যাচ্ছে না? প্রেম এসব আচরণ একেবারেই অপছন্দ করে। সেই সিঁড়ি বেয়ে দোতলায় যেতেই দেখলো তৃষা কর্নারের রুমের দরজা ধরে টানাটানি করছে। বিরক্ত হলো প্রেম। তার ঘরে তৃষাকে এসে আসতে দিয়েছে, এটাই তো অনেক। এমন হাতাহাতি তো পছন্দ হচ্ছে না। সে তৃষাকে টেনে নিজের কাছে এনে বলল, এটা আমার বাড়ি, তোমার ভাতারের না। তাই এখানে ভদ্র মানুষের মতো শান্তশিষ্টভাবে থাকবে। নিজে তো অভদ্র একটা। বলেই তৃষা নিজের মুখ নিচে চেপে ধরল। মুখ ফসকে খালি ভুলভাল বের হয়। যাও রুমে যাও, আমার অভদ্রতার সঙ্গে পরিচয় করাবো তোমায়। তৃষা মুখ ভেঙচি কেটে ভেতরে চলে যায়। প্রেম দরজার হাতল ধরে টানতেই দেখল তালা মারা, পাসওয়ার্ড দেয়া। বন্ধ দরজার আড়ালে যা আছে তা আড়ালেই থাক। প্রেম রুমের কাছে আসতেই দেখল তৃষা একটার পর একটা পাসওয়ার্ড দিয়েই যাচ্ছে তার বেডরুমের লকে। প্রেম আসতেই বলল, হ্যাঁ গো প্রেম ভাই, আপনি অনেক বড় লোক, তাই না? রুমে পাসওয়ার্ড ব্যবহার করেন? তো তোমার মতো ফকিনি নাকি? যাও উল্টা ঘোরো। পাসওয়ার্ড দেখে যদি চোর রুমে ঢুকে কিছু চুরি করে নিয়েছে, তার চেয়ে বড় কথা, প্রেম নেওয়াজের বেডরুমে চাইলে সবার যাওয়ার সৌভাগ্য হয় না। তাহলে আমাকে কেন আনলেন? উফ শোনা, বেশি বকো তুমি। তৃষা উল্টো দিক ঘুরতেই প্রেম দরজা খুলল। ভেতরে ঢুকে তৃষা তো অবাক। এত ইউনিক ডেকোরেশন আর এত বিরাট রুম। তার ঘরটা যেন বিশাল অন্দরমহল। প্রচলিত শোবার ঘরের চাইতেও অনেক বড়, প্রশস্ত। পুরো ঘর জুড়ে কালো রঙের আধিপত্য। দেয়ালে গাঢ় কালো ওয়ালপেপার, তার উপর ঝলমলে সোনালি কারুকাজ আঁকা। মেঝেতে গাঢ় কাঠের ফ্লোরিং, তার উপর বিশাল এক কালো কার্পেট বেছানো, যেখানে পা দিলেই নরমে ডুবে যাওয়া নিশ্চিত। ঘরের মাঝখানে রাখা একটি কিং সাইজ খাট, কালো পালিশ করা কাঠের তৈরি, মাথার দিকটা উঁচু, চামড়ার কারুকাজ করা। খাটের পাশের জানালায় গায়ে ঝুলছে গাঢ় ধূসর সিল্কের পর্দা। খাটের পাশে লম্বা নাইট ল্যাম্প নরম হলুদ আলো ছড়িয়ে ঘরটাকে অর্ধেক অন্ধকারে ডুবিয়ে রেখেছে। ঘরের ভেতরেই আরেকটা বিশেষ অ্যাডজাস্ট রুম, যাকে ওয়াক ইন ক্লোজেট বলে। ওটা যেন আলাদা এক জগৎ। সেখানকার সব আলমারি, তাক আর হ্যাঙ্কার কালো কাঠের তৈরি। সুশৃঙ্খলভাবে ঝুলছে তার অসংখ্য জামাকাপড়, জুতা। 80% পোশাকও কালো রঙের। ঘরের একপাশে কালো পালিশ করা বুক সেলফে সাজানো বই আর কিছু বিরল সিগনেচার আইটেম, প্রাচীন ঘড়ি, শোপিস আর পুরনো জিনিসপত্র। অন্যপাশে গাঢ় ধূসর কালো সোফা সেট, মাঝখানে কাচের টেবিলের ওপর কালো ক্রিস্টালের ফুলদানিতে নীল প্রিমরোজ ফুল সাজানো। তৃষাকে খাটের ওপর বসিয়ে রেখে প্রেম শাওয়ার নিতে গেল। তৃষা একটু বেশি অবাক, কারণ আজকের মতো ভণ্ডামি আর পাপ সে বিগত এতদিনে কখনোই করেনি। তবে আজকে প্রেম ভাই তাকে বকছেও না, মারছেও না। জিনে ধরল না তো? কবিরাজ কিংবা হুজুরকে ডেকে আনবে কি? তৃষা নিজের পরিহিত কালো রঙের শাড়ির দিকে তাকালো। এই ঘরের একটা অংশ মনে হচ্ছে এখন তাকেও। বেশ কিছুক্ষণ সময় দিয়ে প্রেম গোসলখানা থেকে বের হলো।
কালো রঙের একটা তোয়ালে পেঁচানো তার নিচে, সুঠাম দেহের ভাঁজ গলে ভেজা চুল থেকে টুপটাপ করে জল বিন্দু গড়িয়ে পড়ছে। প্রেম বিছানার দিকে তাকালো। তৃষা সেখানে গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে, পেটের কাছ থেকে শাড়ি সরে গেছে। প্রেম তৃষার নাভিক কঞ্জের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে একটা নিঃশ্বাস ছাড়ল। তারপর এক পা দু পা করে এগিয়ে এসে ঠিক তৃষার সামনে এলো। ড্রয়ার থেকে একটা ইঞ্জেকশন বের করে নিজের হাতে পুশ করলো কোনো ভয় দ্বিধাহীনভাবে। এই মেয়ের কাছে গেলে অ্যালার্জির পরিমাণটা আরও বেগ পায়। অ্যালার্জির ইঞ্জেকশন তো এখন মাস্ট হয়ে দাঁড়িয়েছে। প্রেম তৃষার নাভির দিকে তাকিয়ে মনে মনে শোধালো, আমি যা ছুঁই একবার তাতে অন্য কারো স্পর্শ তো দূরে থাক, দৃষ্টিও আমার সহ্য হয় না। তুমি তৃষা বারবার ওই ভুলগুলো করো যা আমার অপছন্দ। বলে সে ড্রয়ার থেকে সরু ছোট্ট এন্টিকাটারটি বের করে তৃষার পেট বরাবর ধরে। মুচকি হেসে একটা মৃদু টান দিতেই ব্যথায় ঘুম ভেঙে চিৎকার করতেই প্রেম চোখ গরম করে মুখ চেপে ধরে তার। সামান্য একটুখানি কেটেছে, তাতেই গরম রক্ত গড়িয়ে পড়ছে। তৃষার চোখের অশ্রু টলমল করছে। সে আর্তনাদ করেও করতে পারছে না। মুখটা যে চেপে ধরেছে পুরুষালীর সকল শক্তি খাটিয়ে এই প্রেম নেওয়াজ। প্রেম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রুক্ষ কণ্ঠে তৃষাকে বলল, তোকে না বলেছিলাম আমার স্পর্শ করা জিনিসে কারোর দৃষ্টি আমার পছন্দ না? সেখানে আরেকবারের পুরুষদের শুরু দেখে গায়ের জ্বালা কেমন করে মেটারে? আর প্রত্যুষের সঙ্গে তোর এত কিসের ঘেঁচাগেছে? ও ইন্টেলিজেন্স ব্রাঞ্চের অফিসার, সাদা চামড়া, তাই তোর খুব ভালো লাগে? তোকে খুশি করে আজকে কত কামাই করলি জানোয়ার? তোর মশারের মতো শাড়ি পরে রং ঠং করা, তাই না? তুই তৃষা প্রেমকে দেখেছিস, তোর ডার্ক সাইড এখনো দেখিসনি। প্রেমের জীবনের দুইটা দরজা, যেখানে আছিস সেখানে ভালো ভালো থাক। বদ্ধ দরজার ওপারে গেলে মৃত্যু তো নিশ্চিত। মরণ কাছে আসলে ফিরে যাব না, মৃত্যু ভাববেও না। তুই কে? অপরাধের পাল্লা কতখানি ভারী, মাইন্ডেড। কাটা স্থানটিকে ডিসইনফেকশন করে প্রেম তৃষার সামনেই বসলো। চুলে আলতো করে হাত বুলিয়ে বলল, অভ্যাস করে নাও আমাকে। আপনি আমার সঙ্গে কেন এমন করেন? প্রেম চুপ করে রায়। উত্তর আছে কি তার কাছে? সে কথা না বাড়িয়ে অ্যাডজাস্ট রুমে গিয়ে জামা বদলে আসে। ভেতরে সাদা একটা টি শার্ট, উপরে লেদারের জ্যাকেট, দারুণ লাগছে তাকে। প্রেম তৈরি হয়ে পারফিউমটা লাগাতেই ঘর একেবারে সুগন্ধে তলিয়ে যায়। তৃষা চোখ মুছে হেডবোর্ডে হেলান দিয়ে বসতেই প্রেম তার মুখের উপর একটা জামা ছুঁড়ে দিয়ে বলল, এটা পরে আসো। আপনার কত নম্বর প্রেমিকের জামাইন আমাকে দিচ্ছেন? প্রেম তাকাতেই তৃষা চুপসে যায়। প্রেম বলল, জামা বদলে ফেলো। আপনি যান। আমার ঘর, আমি এখানেই থাকবো। কিন্তু কিন্তু শুনতে চেয়েছে? তৃষা মনে মনে প্রেমকে হাজারটা বাঙাল গালি দিয়ে বলল, আস্ত তেদর একটা। তৃষা বাধ্য হয়ে ওয়াশরুম থেকে বদলে এলো। অ্যাডজাস্ট রুমেও প্রেম তাকে যেতে দেয়নি। বলে কিনা সেখানে দামি দামি জিনিস আছে, ওখানে তোমার মতো ব্যাকটেরিয়া গেলে যদি মহামারী হয় কত বড় অপমান। তবে আজকে কেন জানি প্রেম নেওয়াজকে ঘৃণা করতে ইচ্ছে করছে না। কেন কেন বারবার এই প্রশ্নটাই মনকে করেও কোনো মোক্ষম জবাব তৃষা পেল না। আচ্ছা, এই মানুষটা কি কেবল খারাপের চিহ্নে আবদ্ধ? ভালো নামক একটি শব্দও কি তার ঝুলিতে নেই? আসলে বাবা মা মৃত, একা মানুষ হয়েছে, আর কতই বা ভালো হবে। প্রেম বাইরে থেকে তৃষাকে তাগাদা দেয়। এই মেয়ে, এত সময় লাগে? জামা বদলাতে মেয়ে মানুষের এত সময় লাগে নাকি? নদীর সাঁতরে ইন্ডিয়া যেতে তো এত সময় লাগার কথা না। তৃষা বাইরে আসতেই প্রেম তাকে দেখে এক মুহূর্ত থমকে গিয়ে পরক্ষণে চোখ সরিয়ে নেয়। তৃষা প্রেমকে জিজ্ঞেস করল, প্রেম ভাই, আমি কেমন লাগছে? প্রেম পাত্তা না দিয়ে ব্রেসলাইটটা ঠিক করতে করতে বলল, একেবারে শয়তানের মাস্তুতো বোন লাগছে। তৃষা আয়নায় দেখলো কালো রঙের এই মিনি টপস আর পোলো জিন্সে তো তাকে হেব্বি লাগছে মাইরি। প্রেম ভাইয়ের রুচি ভালো না, তাই তো পচা কথা বলে। সুন্দরী মেয়েকে পচা কথা বলার জন্য সরকারের পক্ষ থেকে যদি আইনি কোনো ব্যবস্থা থাকতো তাহলে প্রেম ভাই এতক্ষণে জেলে চাকরি পিসিং পিসিং করতো। যাও গিয়ে বাইকের সামনে গিয়ে দাঁড়াও, আমি 1 মিনিট আসছি। আমি বাসায় যেতে পারবো? বাসে যেতে বলেছি, বাইরে যাব। ঘুরতে যাব? না, মরতে। উফ প্রেম ভাই, আপনি কত টক্সিক। তোর টক্সিকের মায়ের বাপ, নিচে যা। যাওয়ার সময় তৃষা বলতে বলতে গেল, শালার খালি চিল্লায়। পেছন থেকে প্রেম ভাইয়ের জবাব এলো, না শালি, তুমি খালি চুম্মাবো, যা জলদি এখান থেকে, ফকিন্নে। প্রেম বাইক স্টার্ট করতে তৃষা পেছনে বসল।
কাঁধে হাত রাখবে ভাবতে না ভাবতে প্রেম এমন জোরে বাইক স্টার্ট দেয়, হাত কেন পুরো শরীর হেলে পড়ে প্রেমের ওপর। বাইক গেট থেকে বের হতেই ব্যালকনি থেকে সেদিকে নজর গেল মোকলেসের। মাথায় তো তার পুরোই বাস। না মানে তখন একটার সঙ্গে এখন আরেকটার সঙ্গে কেমনে কি? শেষে কি দু ছেলের এক বউ হবে নাকি? পুরান ঢাকার নিষিদ্ধ বারের জগৎটা সবসময় এক রহস্যে ঢাকা, যা দিনের আলোতে কেউ দেখে না, কেবল রাতের আধারেই তার পর্দা উঠে যায়। বারটির বাইরের দিকটা হয়তো ভগ্ন দশাগ্রস্ত কোনো পুরনো হাবেলি কিংবা ব্যবসায়িক গুদামঘর মনে হবে। ধূসর দেয়ালে খসে পড়া চুন, লোহার মোটা দরজা, বাইরে টাঙানো একটা মলিন বাতি, কিন্তু ভেতরে ঢুকলেই অন্য এক জগৎ। দেয়াল জুড়ে সোনালি আর লাল ভেলভেট কাপড় ঝুলছে, যেগুলোকে নরম আলোয় সাজানো ক্রিস্টাল ঝাড়বাতি আভা দিচ্ছে। মেঝেতে মোটা কার্পেট, যাতে পা রাখলেই শব্দ হারিয়ে যায়। চারদিকে কাঠের টেবিল, যার ওপর সাজানো রঙিন বোতল, কাচের গ্লাস আর বিদেশি মদের ঝাঁক ঝমক। আজকে এখানে কেবল সামান্য কিছু ভিআইপি মানুষজন এসেছে। আজকের পরিবেশ একেবারে শান্ত। ভিআইপিদের প্রবেশের জন্য আলাদা মেম্বারশিপ আছে। প্রেম তৃষাকে নিয়ে ভেতরে প্রবেশ করে। তৃষার রেফারেন্সের দরকার পড়েনি, কারণ এই বারের পেছনে তার ইনভেস্টমেন্ট আছে। বারের একপাশে আস্তে বাজছে স্যাক্সোফোনের সুর, অন্য কোনো বিদেশি গানের হালকা রিমিক্স সুরের সঙ্গে ভেসে বেড়াচ্ছে সুগন্ধি ধোঁয়া, যা হুক্কা আর সুগন্ধি মোমবাতির মিশ্রণে তৈরি। দেয়ালের পাশে আধো আলোয় বসে আছে কৃত্রিম হাসি দেয়া মেয়েরা, কেউ লাল পোশাকে, কেউ সোনালি গাউনে, আর কেউ চোখে ভারী কাজল এঁকে দৃষ্টি দিয়ে আকর্ষণ করছে। তাদের হাসি আর দৃষ্টি ভেতরের পরিবেশকে আরও বিভ্রান্তিকর করে তুলেছে। মধ্যখানে রয়েছে নাচের মঞ্চ, নরম নীল আর বেগুনি আলোয় মঞ্চটা যেন সোনালি স্বপ্নের মতো ঝলমল করছে। ক্লাসে ভেসে ওঠা বুদবুদ, অচেনা মানুষের গলা মিশে যাওয়া আর ঘরে ভাসমান সুর সব মিলিয়ে মনে হয় এই বাড়ির ভেতরে ঢুকে বাইরে ফেরা মানেই এক স্বপ্ন থেকে জেগে ওঠা। এমন এক জগৎ যেখানে নৈতিকতা নেই, ভয় নেই, কেবল রং, আলো, সুর আর অন্ধকারের মাদকতা। এই নিষিদ্ধ বার আসলে সমাজের চোখে আড়াল, কিন্তু বহু ধনীর দুলাল গুন্ডা কিংবা ক্ষমতার ছায়ায় থাকা লোকজন রাতের পর রাত এখানে নিজেদের মুখোশ খুলে রাখে। কারো হাতে নারী, কারো হাতে মাদক, আর সবার হাতে লোভ। প্রেম তৃষাকে নিয়ে যখন এখানে ঢোকে তখন তৃষার চোখ বিস্ফোরিত হয়ে যায়। প্রেম শক্ত করে তৃষার হাতটা ধরে রেখেছে। এমনভাবে ধরে রেখেছে কেন? কষ্ট দেওয়ার জন্য নাকি হারিয়ে ফেলার ভয়? তৃষা এদিক ওদিক তাকাচ্ছে আর বারবার জিজ্ঞেস করছে, চলুন না প্রেম ভাই, আমরা এখানে কেন এসেছি? এখানে তো ভালো ছেলে মেয়েরা আসে না। তো তুমি কি ভালো মেয়ে নাকি? তৃষা জবাব দেয় না। প্রেম তাকে সিঁড়ি বেয়ে দোতলায় নিয়ে যায়। ইরিনের ট্যাটু ঘরে প্রবেশ করতেই ইরিন অনেকটা পরিমাণ খুশি হয়ে যায়। যাবে না কেন? প্রেম তার কাছে জন্মদিন ছাড়া কখনো আসে না, আজ প্রথম এসেছে। খুশি তো হওয়ার কথাই, তবে পরক্ষণে প্রেমের পাশে অচেনা একটা মেয়েকে দেখে বেশ অবাক হয়। প্রশ্ন জাগে তার মনে। তবে ইরিনকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে প্রেম তাকে বলল, ট্যাটু করব, মেশিনটা দাও তো। তুমি করবে? আর এই মেয়ে কি হয়? প্রেম তৃষার দিকে তাকালো। কি হয় তৃষা তার? কি বলবে? সে প্রশ্ন এড়িয়ে গিয়ে বলল, কিছু না। ট্যাটু তুমি করবে? কৈফিয়ত শুনতে আসেনি। ইরিন কথা না বাড়িয়ে মেশিনটা প্রেমের হাতে তুলে দেয়। তৃষা একবার ইরিনের দিকে তাকায়। সারা গায়ে ট্যাটু করা, ছোটোখাটো একটা পোশাক পরেছে, ঠোঁটে ভ্রুতে পিয়াংশি করা, নাকের মাঝে একটা নথ, চুলগুলো দেখে কেমন বেগুনি আর সবুজের মিশেলে রং করা। ডাইনি ডাইনি একটা ভাব আছে বলতে গেলে। ইরিন একবার তৃষার দিকে তাকালো, এক লহমায় আবার চোখ সরিয়ে নিল। প্রেম তৃষাকে বিউটি চেয়ারে শুয়ে পড়তে বলল। তাতে তৃষার মাথা বরাবরের মতোই বিগড়ে গেল। ওমা, বাসায় কি খাটের অভাব ছিল যে এমন জায়গায় এসে এখন বিউটি চেয়ারে শুয়ে পড়তে বলেছে? ইরিনের থেকে মেশিনটা হাতে নিয়ে বলল, তুমি বের হও, আমার কাছে শেষ হলে আমি আসবো। তৃষা তখনও বুঝতে পারছে না কি করবে, এই প্রেমের উদ্দেশ্য কি। ইরিন মনটা খারাপ করে দরজা লাগিয়ে চলে যেতেই প্রেম ভ্রু উঁচু করে বলল, ধাক্কা দিয়ে শোয়ানোর আগে শুয়ে পড়ো শোনা। ছি, কি অশ্লীল। তা না নেয় অশ্লীল। তো আসেন, চাকু দিয়ে নাড়ি ভুড়ি আপনার ফাটিয়ে দিই, তারপর কবরে নানার সঙ্গে গিয়ে মিলে অশ্লীলতা করবেন। প্রেম রাগান্বিত দৃষ্টিতে তৃষার দিকে তাকাতেই সে চুপসে যায়। বিউটি চেয়ারে গিয়ে শুতেই চেয়ার টেনে প্রেম তার পাশে বসলো। চুইংগাম চিবোতে চিবোতে তৃষার গায়ে হাত দিতে তৃষা ক্ষেপে বলল, আপনার নামে মামলা দিব প্রেম। আমি হামলা করার আগে মুখটা বন্ধ করা যায়,
প্রেম তৃষার টপসটা উপরের দিকে উঠাতেই ফকফকা পেটটা উন্মুক্ত হলো। তৃষার কান্না চলে আসছে। এই নোংরা লোক তার সঙ্গে সব সময় এমন নোংরামি করে। শালার বেটা ভালোও বাসে না, আবার দূরেও যায় না। প্রেম তৃষার পেটের দিকে তাকাতেই তৃষা মাথা উঁচু করে বলল, প্রেম ভাই, আপনিও জামা খুলেন, আমিও আপনার পেট দেখব। সরাসরি বললেই তো পারো। আপনার শরীর দেখলে আমার মনের অবস্থা নাজেহাল হয়। আর একটু দেখি আমার মনের বরফটা পুরোপুরি গলিয়ে দেন না। আচ্ছা ভাইয়া। এই, তুই আমাকে ভাই ডাকবি না। তোর আমার বোন হওয়ার কোনো যোগ্যতা নেই। প্রেমের বোন নেই, আর থাকবেও না। মাইন্ডেড। তোকে ভাতার ডাকবো? তৃষা। তৃষা চুপ করে গেল। তবে প্রেম মেশিনটা হাতে নিতেই সে চেঁচিয়ে বলল, ভাতার তুমি আমার পেটটা ফুটো করে দিও না, মানে প্রেম ঘালো। প্রেম ডাকেন জাস্ট। আমার বয়স এত না যে আপনি ম্যাম সাহেব আমাকে খালু ডাকতে হবে। প্রেম শেষবার তৃষার পেটের দিকে একবার তাকিয়ে তারপর তৃষার দিকে তাকিয়ে বলল, একটু কষ্ট হবে, ব্যথা পাবে, কিন্তু থামবো না আমি। যদি খুব বেশি কষ্ট হয় তাহলে আমার হাতটা শক্ত করে চেপে ধরো। আমি ট্যাটু করবো না। করবে কি করবে না শুনতে চাইনি। বলেই প্রেম পেটের ক্ষতর দিকে চাইল। আলতো করে ছুতেই ব্যথায় তৃষা চোখ বুজে নিতেই প্রেম তাকে বলল, উঠে বসো, আর বসে চুলগুলো সুন্দর করে সামনে দিকে নাও, ফাস্ট। তৃষা তাই করল। প্রেম তার ঘাড়ের মধ্যে ছোট্ট করে বাটারফ্লাই প্রজাপতির ট্যাটু করে দেয়। করার সময় তৃষা ব্যথায় প্রেমের বাম হাতটা শক্ত করে চেপে ধরে রেখেছিল। প্রেম হাতের দিকে তাকিয়ে বাধা দেয় না, বরং তার ঠোঁটের কোণে হাসির রেখা প্রতিফলিত হচ্ছে। আয়নার সামনে দাঁড়িয়ে পেছন ফিরে তৃষা বারবার ঘাড়ের কাছের বাটারফ্লাই ট্যাটু দেখার চেষ্টা করছে। যখন ভালো করে দেখতে পেল তখন নিজেই অবাক হলো। না, ভালোই তো দেখতে হয়েছে। নিজেকে বড়লোক লাগছে। মনে হচ্ছে সে একটা ফুল, আর তাই তার উপর প্রজাপতি এসে বসেছে। কাজ শেষে প্রেম তৃষাকে নিয়ে চলে এলো। প্রেমের হঠাৎ জরুরি একটি কল আসে। সে সাইডে গিয়ে অঙ্কুরের ফোনটা তুলেই বলল, কিরে, কোনো সমস্যা? আরে ভাই, তোর বাইক রেস আছে, তুই কই? মানে কি, ক্যান্সেল করতে বলেছিলাম না? বাজি ধরে ফেলেছি, কিছু করার নেই। প্রেম ফোনটা কেটে দেয়। তৃষার কাছে এসে তার মুখটার দিকে তাকায়। সে প্রেমকে বলল, ঘাড় লাল হয়ে গেছে। ঠিক হয়ে যাবে, শোনো, মলম লাগিয়ে দেব। তৃষা অবাক হয়ে রইল। প্রেম ভাই এত ভালো করে কথা বলছে, তাও আবার তার সঙ্গে। আসলে প্রেম ভাইয়ের কি দুইটা রূপ, এই ভালো এই খারাপ। সে মানুষটাকে তৃষা এখনও চিনতে পারছে না। এই বহুরূপী মানুষটাকে আজকাল একটু বেশি জানতে ইচ্ছে করছে। প্রেম ইরিনকে রুমে ডেকে আনে, যাওয়ার সময় বলে যায়, তৃষাকে রেখে গেলাম তোমার কাছে। ওর যদি কোনো ক্ষতি হয় তো পরের জানাজাটা আমি তোমার পড়বো। ইরিন কেবল অবাক হচ্ছে, কিন্তু তার বিষয়টি বুঝতে বাকি রইল না। এত বছর ধরে সে অপেক্ষা করল, আর শেষে কোথাকার একটা মেয়ের জন্য তার জানাজা পড়াবে বলেছে প্রেম। প্রেমের কি হলো? প্রেম কিছুতেই সে ব্যতীত কারো প্রেমে পড়তে পারে না। তৃষা তখনও চরম খুশি। এসব সে কখনো দেখেনি। প্রেম তাকে এখানে রেখে যায়, যাওয়ার সময় বলে, কিছুক্ষণের মধ্যেই তোমায় এসে নিয়ে যাব। ভালোভাবে থাকবে কিন্তু, এসে যেন কোনো রিপোর্ট না শুনে। ইস, তৃষা কি বাচ্চা মেয়ে নাকি যে তাকে এভাবে বলবে? কি ঢং করে প্রেম ভাই। যাক, ভালোই হয়েছে। এখন একা একা বড়লোকি কারবার করে দুনিয়া উদ্ধার করে ফেলবে এই তৃষা নুজাত। তৃষা দৌড়ে গিয়ে আগেই দুটো হুইস্কির বোতল বগলের তলে নিয়ে হাঁটা শুরু করে। ইরিন তাকে বলে, তুমি নেশাও করো? না, প্রেম ভাই করে, তার জন্য নিয়েছি। সে আসলে তাকে দিব। বাহ, এত ভালোবাসা! তৃষা বুঝতে পারছে না কি বলবে। আসলে কি এত ভালোবাসা? সে ভালোবাসে প্রেম ভাইকে? কই না তো। তবে প্রেম নামটা শুনলে বুক ধুকপুক অবশ্যই করে। কতদিন ধরে তোমাদের সম্পর্ক? তৃষার বুঝতে বাকি রইল না এই ইরিন নামক মেয়েটা যে প্রেম ভাইকে পছন্দ করে। তাই তৃষার মাথায় দুষ্ট বুদ্ধি চেপে বসল। সে মুস্কি হেসে মেয়েটিকে বলল, কেন, আমার প্রেম সোনা পাখি তোমায় এসব বলেনি? ইরিনের ভীষণ রাগ হলো। সে আর কথা বলল না। রুম থেকে বের হতে তৃষার সুযোগ পেয়ে মদের বোতলগুলো খুলে গটগট করে পান করল। প্রেম ভাই খাবে এসব, তাই আগে চেক দেওয়া আবশ্যক। যদি খেয়ে তার শরীর খারাপ হয় কিংবা পেট ছুটে, তবে খেতে খেতে যে কবে পুরোটা শেষ করে চোখের সামনে সর্ষে ফুল দেখলো তা খোদাই ভালো বলতে পারবেন। তৃষার তখনও হুঁশ নেই। সে মাতাল হয়ে পড়ে আছে মেঝেতে। কেউ একজন গালে হাত রাখতে নেশাগ্রস্ত তৃষা বলল, প্রেম ভাই, আপনি এসেছেন? ওপাশ থেকে জবাব এলো না। তবে কেউ একজন বাজেভাবে তার স্পর্শকাতর স্থানে হাত ছোঁয়াতেই তৃষা এবার চোখ মেলে তাকালো। ঝাপসা চোখে দেখলেও সামনে প্রেম নয়, অন্য কেউ। এই লোককে সে চেনে না। সে দাঁত বিকশিত করে তৃষাকে দেখে হেসে বলল,
খারাপ লাগছে তোমার? চলো আমি সেবা দিয়ে ভালো করে দেই। তৃষা পেছনোর আগে সে তৃষার গলার টুটি চেপে ধরল। চোখ মুখ উল্টে আসছে তৃষার। যাও কই বেবি, আমাদের শরীরের তো অনেক চাওয়া পাওয়া আছে। ছেলেটি তৃষার গায়ে হাত দিতে যাবে তার আগেই পেছন থেকে কেউ একজন এসে তার শার্ট ধরে টেনে তাকে তৃষার উপর থেকে সরায়। পেছন ফিরতে ছেলেটি আবিষ্কার করে প্রেম নেওয়াজকে। ছেলেটি কথা বলার সুযোগ পেল না, তার আগেই একের পর এক ঘুষি তার মুখের উপর লেপটে দিল। তৃষার তখনও মাথা কাজ করছে না। চোখের সামনে একটা ছেলে কি ভয়ানকভাবে মার খাচ্ছে, কিন্তু সে মার খাওয়ারই যোগ্য। প্রেম আধমরা ছেলেটিকে ঠিক করে বসিয়ে তৃষার দিকে তাকিয়ে বলল, তৃষা, জাস্ট কিল হিম। তৃষা সাহস পেল। এবার বুক ভরা সাহস নিয়ে উঠে সে ওই ছেলের জায়গা মতো একটা মারতেই ছেলেটির আর্তনাদকে শুনে প্রেমের সেই চিৎকার বিরক্তকর লাগছে, তাই মুখটাও সে চেপে রাখল। কাজ শেষ হতে তৃষা বলল, এবার ছেড়ে দিন, মরে যাবে। ওর তো মরে যাওয়া উচিত। ওর কত বড় সাহস তোমার কে হাত দিতে চায়? হাত যদি কেটে কাঁধে না ঝোলায়। তৃষা প্রেমের হাত ধরে অনুরোধ করতে প্রেম তৃষার দিকে তাকালো। প্রেম একটা দীর্ঘশ্বাস ফেলে ছেলেটিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ছেলেটি কোনো মতে উঠে সেখান থেকে যেতেই দরজার সামনে ইরিন এসে দাঁড়ালো। পরিস্থিতি দেখে জিজ্ঞেস করল, কি হয়েছে? প্রেমের শরীর ঘেমে একাকার। লেদার জ্যাকেট খুলে ফেলেছে। এক মুহূর্ত স্থির থেকে বাস পাখির মতো দ্রুত বেগে সে উঠে গিয়ে ইরিনের গলা চেপে ধরল। তৃষার এখন সত্যি ভয় করছে। ইরিনের গলা চেপে ধরে সে বলল, কি হচ্ছে শালি, তুই জানিস না? তোকে বলেছিলাম না তৃষার দিকে নজর রাখতে? তৃষা উঠে এসে প্রেমের হাত ধরে বলল, ছেড়ে দেন প্রেম ভাই, ছাড়ুন। প্রেম ইরিনকে ছেড়ে দিতেই সে যেন হাঁপ ছেড়ে বাঁচত। একটু আগে ইচ্ছে করেই ওই ছেলেটিকে তৃষার রুমে পাঠিয়েছিল তৃষাকে বদনাম করার জন্য প্রেমের চোখে। কিন্তু কি থেকে কি হয়ে গেল? প্রেম তৃষার কথায় ইরিনের গলা ছেড়ে দিতেই সে নিজেকে সামলাতে না পেরে পড়ে গেল। ইরিন প্রেমের এই আচরণে অবাক হয়নি। অবাক হয়েছে প্রেম তৃষার কথা শুনে তার গলা ছেড়ে দিয়েছে এই কারণে। কি করে সম্ভব এটা? তৃষা আহামরি সুন্দর না, আর পাঁচটা মেয়ের মতোই। তাহলে কেন প্রেম তৃষার কথা শুনল? কেন? প্রেমের মুডটা হ্যাপি ছিল। এখানে এসে সব শেষ। বাইক রেসে আজকেও সে জিতেছিল, কিন্তু এখানকার কাণ্ড দেখে সব নষ্ট হয়ে গেল। তৃষা তখনও চলার অবস্থায় নেই। প্রেম তৃষার হাতে তার লেদার জ্যাকেটটা দিয়ে তাকে আচমকা কোলে তুলে বলল, জ্যাকেটটা বুকের উপর নাও। শরীর বেশি খারাপ লাগছে? প্রেম ভাই বমি আসছে আমার, আমাকে নামিয়ে দেন। আপনার গায়ে বমি করে দিব কিন্তু। আমার আপত্তি নেই, একবার কেন, যতবার ইচ্ছে বমি করতে পারো, আমি ম্যানেজ করে নেব। আগে তোমার ঠিক হওয়া প্রয়োজন। কেন সেসব খেতে গেলে? তৃষা কিছু বলল না। বলতে সে অনেক কিছুই চায়, বলতে আর পারছে কই। প্রেমের বুকে বুকটা গুজে দিল। ক্লান্ত সে, শরীর ভালো লাগছে না, এটাই বোঝাতে চাইছে। নদী আর ভালোবাসার মধ্যে কত গভীর মিল। নদীর কালো জল যেমন বুকের ভেতর কত কিছু লুকিয়ে রাখে, তলদেশ দেখা যায় না, তেমনই ভালোবাসাও ভেতরে ভেতরে বহন করে আনন্দের পাশাপাশি ভয়, কষ্ট আর ভাঙনের আশঙ্কা। কেউ নদীর কালো জলে তাকিয়ে হারিয়ে যায়, আবার কেউ ভয় পায় ডুবে যাওয়ার। ভালোবাসার ক্ষেত্রেও তাই। কেউ ডুবে গিয়ে খুঁজে পায় নিজের অস্তিত্ব, আর কেউ ডুবে গিয়ে ভেঙে যায় একেবারে। শেষমেশ নদী যেমন বই চলে, থেমে থাকে না, ভালোবাসাও তেমনই। ভাঙন, ব্যথা, আনন্দ সব পেরিয়ে সে চলতেই থাকে। এটাই তো ভালোবাসার ধর্ম। লঞ্চের ছাদে রাতের আবহাওয়াটা অন্যরকম হয়ে উঠেছে। চারপাশে অন্ধকার নদী, শুধু ঢেউয়ের টুপটাপ শব্দ আর মাঝে মধ্যে দূরে জেলেদের হুঁশিয়ারি ডাক ভেসে আসে। আকাশ জুড়ে ছড়ানো তারা, মাঝে মাঝে মেঘ সরে গিয়ে ফর্সা চাঁদের আলো নদীর বুক জুড়ে রূপালি ঝিকিমিকি ছড়িয়ে দেয়। ছাদের চারপাশে টিউবলাইটের ক্ষীণ আলো, তবে সেই আলো যেন রাতের ঘোর কাটাতে পারে না, বরং অন্ধকারকেই আরও রহস্যময় করে তোলে। মৃদু বাতাসে তৃষার চুল উঠছে। প্রেম নীরবে তাকিয়ে আছে তার দিকে। দুজনের চোখের ভাষায় যেন হাজারো অজানা কথা, অথচ ঠোঁট দুটো নীরব। তৃষার শরীরটা এখন ভালো লাগছে। বমি করার পর হালকা হয়েছে, যদিও বমি প্রেমের গায়ে করেনি। বাতাসে ভিজে নদীর কাঁচা গন্ধ, তাদের গায়ে ঠান্ডা শীতল হাওয়া এসে লাগছে। প্রেমের জ্যাকেটটা তৃষার গায়ে জড়ানো। দূরে কোথাও লঞ্চের সাইরেন হালকা আওয়াজ ভেসে এসে আবার মিলিয়ে যাচ্ছে নদীর নিস্তব্ধতায়। তৃষা সেদিকে তাকিয়ে আছে। প্রেম ভাই বলল বলেই এই রাতের বেলা লঞ্চ ভ্রমণ, ভোরে আবার লঞ্চ ফিরে আসবে, তারাও তখন বাড়ি ফিরবে। রাতটা আজকে এভাবেই নদীর দিকে চেয়ে চেয়ে কেটে যাবে। ভালোই লাগছে তৃষার। তৃষা হাতের আঙুল দিয়ে ছাদের রেলিং আঁকড়ে ধরে মৃদু স্বরে বলল, প্রেম ভাই
এই নদীর দিকে তাকালে মনে হয় সব কিছুর গভীর আর সীমাহীন। আচ্ছা, মানুষের জীবনে ভালোবাসা সব কিছু কি এমন অনন্ত আর রহস্যময়? প্রেম চোখ রাখলো নদীর জলের দিকে, বলল, নদীর মতো মানুষের জীবনও বয়ে চলে, স্রোত থামে না। ভালোবাসা যদি থাকে সেটাও বয়ে চলে, ভাঙন আসে তবুও থেমে থাকে না। তৃষা হালকা হাসি বলল, তবুও মনে হয় ভালোবাসা নদীর কালো জলের মতোই ভয়ঙ্কর। বাইরে থেকে শান্ত, কিন্তু ভেতরে তল খুঁজে পাওয়া যায় না। ভালোবাসা ভয়ঙ্কর হতে পারে তখনই যখনই তাতে মায়া থাকে না। সত্যি ভালোবাসা আসলে ভয় নয়, নিশ্চয়তা দেয়, কাফনের কাপড়ের মতো জড়িয়ে ধরে। তৃষা চমকে তাকায়। কাফনের কাপড়ের মতো? হ্যাঁ, মানুষ মরলে তাকে শেষবার ওই কাফনের কাপড়ে জড়িয়ে রাখে। পৃথিবীর কোনো সম্পর্ক, কোনো সম্পদ, কোনো অর্জন সঙ্গে যায় না, শুধু সেই সাদা কাপড়। তাহলে আপনি কেমন ভালোবাসা চান? প্রেম কেমন ভালোবাসা চায়? খুব কঠিন প্রশ্ন। সে নদীর জলের দিকে তাকিয়ে জবাব দিল, আমি চাই আমার ভালোবাসা ওই কাফনের কাপড়ের মতোই হোক, শেষ পর্যন্ত তার মায়া আমার প্রেয়সীর হৃদয়ে জড়িয়ে রাখুক। সেই হবু প্রেয়সী যদি কখনো এমন প্রশ্ন করে, আপনি কি বলবেন তখন? প্রেম তৃষার চোখে চোখ রাখলো, বলল, ভালোবাসলে কাফনের কাপড়ের মতো জড়িয়ে ভালোবাসা, এমন ভালোবাসা যে শেষ নিঃশ্বাস পর্যন্ত বিচ্ছেদ নেই। কারণ মানুষ যখন মৃত্যুর দ্বারে পৌঁছে যায় তখন তার সঙ্গে আর কিছুই যায় না, থাকে না, থাকে শুধু কাফনের সেই সাদা কাপড়টুকু। তাই প্রেয়সীকে বারে বারে বলল, হাজারবার বলল, থেকে যাও। ঠিক তেমনভাবে যেমনভাবে মৃত্যুর পরও মানুষের শরীরে কাফনের কাপড় জড়িয়ে থাকে। তৃষা চোখ নামিয়ে ফিসফিস করল, কিন্তু জীবন তো শুধু ভালোবাসা দিয়ে টিকে থাকে না প্রেম ভাই। বাস্তবতার ভাঙনও আছে, ক্ষুধা আছে, ভয় আছে, অনিশ্চয়তা আছে। নদী যেমন ভাঙে ঘরবাড়ি, ভালোবাসা কি তেমন ভাঙতে পারে না? প্রেম আচমকা তৃষার হাত ধরে বলল, বাস্তবতা তো আছে, কিন্তু আমি মনে করি ভাঙনের পরও যদি দুজন একসঙ্গে দাঁড়াতে পারে সে ভালোবাসা আসল। নদী একবার ভেঙে কিন্তু অন্য পার গড়ে। তৃষা হাত ছাড়িয়ে নেয়, তারপর মিহি গলায় বলে, আপনি সব কিছুর আশার চোখে দেখেন, আমি পারি না। আমার কাছে ভালোবাসা অনেক সময় শূন্যতার মতো মনে হয়, যেখানে যত দূর যাই শেষ নেই। প্রেম ধীরে ধীরে বলল, শেষ থাকলে তো আর মানুষ ভয় পেত না। ভালোবাসার সৌন্দর্য তার সীমাহীনতায়, হয়তো তল পাওয়া যায় না, কিন্তু সে গভীরতা তো আমাদের ডেকে রাখে। তৃষা চোখ তুলে তারার দিকে তাকায়। তবু আমি ভাবি, যদি একদিন সব কিছু ভেঙে যায়, মানুষ কি তখনও একই ছাদের নিচে দাঁড়াতে পারে? ভালোবাসা ভেঙে গেলে মানুষ বাঁচে না, শুধু বেঁচে থাকার ভান করে। মুখে ভালোবাসে বললে তা টিকে থাকে না। ভালোবাসতে গেলে অনেক সাহসের প্রয়োজন। লড়াই না করে এক তীরে দাঁড়িয়ে অপর তীরে চেয়ে থাকলে ভালোবাসাতে ভাঙন ধরবেই। দেখো, এসব প্রেম ভালোবাসা নিয়ে আমার কোনো ধারণা নেই। মনে যা আছে তাই বলছে, মন বলছে আমি ভুল বলছি না। তৃষা হালকা কাপা গলায় বলল, তাহলে আপনি বলতে চাইছেন ভালোবাসা এক প্রকার প্রতিজ্ঞা? হ্যাঁ, প্রতিজ্ঞা, সমর্পণ আর অবিচ্ছেদ্য বাঁধন। যেমন নদীকে তার স্রোত থেকে আলাদা করা যায় না, তেমনি ভালোবাসাকে তার সমর্পণ ছাড়া কল্পনা করা যায় না। তৃষার চোখ ভিজে আসে। কেন আসে সে জানে না, তবুও সে বুঝতে দেয় না। তবে মনটা কেমন যেন করছে। এই মানুষটা নাকি ভালোবাসতে জানে না, হিংস্রতায় করা। তবে তৃষা আজকে বারংবার একটা যত্নশীল মানুষকে আবিষ্কার করছে। আচ্ছা, এমন তো নয় তার খারাপ আচরণের পেছনে ভয়াবহ কোনো অতীত আছে? তৃষার তখন ঠান্ডা লাগছে। প্রেম তাকে বলল, কিছু চাই তোমার? ঠিক আছে? আমি ঠিক আছি, আমার কিছু চাই না। কিন্তু আমার তো তোমাকে চাই। মৃদু স্বরে বলল প্রেম। কিছু বললেন নাকি? না। হুম, এখন অনেক ঠান্ডা, তাই না? তোমার কষ্ট হচ্ছে? চলো কেবিনে যাই। না না, এইখান থেকে এই ঠান্ডার মধ্যে আমি বরবাদ করব প্রেম ভাই? আমি তো অলরেডি তোমার তরে বরবাদ হয়ে গেছে। মানে? প্রেম তৃষার হাতটা টেনে ধরে চলতে চলতে বলল, যে হারে বিচ্ছু মেয়ে তুমি, আমার জ্বালাচ্ছ প্রশ্ন করে করে। বরবাদ না হয়ে উপায় কই? চলো নিচে চলো। তৃষা মুখটা ভেঙচি কাটল, জবাব দিল না, কেবল তালে তাল মিলিয়ে তার এই হারে বজ্জাত প্রেম ভাইয়ের সঙ্গে হাঁটা ধরল। ফজরের আজানের প্রতিধ্বনি বদ্ধ ঘরের চারপাশে গুঞ্জন করছে। কালো হুডি পরা মানুষটি সোফায় পা ঝুলিয়ে বসে আছে। সামনে টেবিলে রাখা গাঢ় টকটকে লাল গোলাপের গুচ্ছ যেন রোমের অন্ধকারে আরও উজ্জ্বল হয়ে উঠেছে। লোকটি নাকের কাছে গোলাপের ঘ্রাণ টেনে চোখ বন্ধ করে ফেলল। মুখোশটি টেবিলের উপর রেখে সে ফুলের পাপড়ি ছিঁড়ে পুরো ঘরে ছড়িয়ে দিল। পাপড়ি ছিঁড়তে ছিঁড়তে সে হেসে উঠল। ফোন থেকে বাজছে গান। লোকটি সুরের সঙ্গে তাল মিলিয়ে গাইতে লাগল।
গান গাইতে গাইতে সে উঠে দাঁড়ালো। ধীরে ধীরে সব জামাকাপড় খুলে ফ্রিজ থেকে বিরাট বরফের চাকা বাথটবের ঠান্ডা জলে রাখলো। গোলাপের পাপড়িগুলো সেই জলে বিছিয়ে দিল। তারপর ছুরি হাতে বাথটবে গিয়ে শুয়ে পড়ল। শান্তি যেন এখনও তার কাছে আসে না। অনিশ্চিত ও বিক্ষিপ্ত মানসিকতায় সে হাতের উপর ছুরি চালালো। রক্ত মিশে গেল বরফের জলে। তৃপ্তি যেন দ্বিগুণ হয়ে উঠল। একই গান বারবার বাজছে। বাথরুমের দেয়ালে ঝুলানো অসংখ্য ছবি, সবই মেয়েদের ছবি। পাশের দেয়াল থেকে একটি ছবি টেনে হাতে নিয়ে সে হেসে বলল, তুমি আমায় কেন ছেড়ে গেলে? দেখো, তুমি চলে গেছো বলেই তোমার মতো সব মেয়েদের আমি নিজ হাতেই সাফাই করি। ওরাও যে তোমার মতোই কাউকে ভালোবেসে অন্য কারোর সঙ্গে ঘর বাঁধছে, ওরাও তো শাস্তিপ্রাপ্য। বলেই সে হেসে উঠল। কিন্তু হাসি যেন তার হৃদয়ের ভাঙা টুকরোগুলোকে আরও প্রকটভাবে প্রকাশ করল। চোখের কোণে অল্প অশ্রু ঝরে তার, যা হাসি ও দুঃখের এক অদ্ভুত সংমিশ্রণ হয়ে তার মুখের রেখা মিহি করে দিল। হাসি আর কান্না দুটি অনুভূতি একত্র হয়ে তার জীবনের অপরিহার্য অংশ হয়ে গেছে। তার প্রতিটি শ্বাস, প্রতিটি কম্পন অতীতের দীর্ঘ একাকিত্বের গল্প বলছে। হঠাৎ সে অনুভব করল তার ঠিক পাশে কেউ দাঁড়িয়ে আছে। মুহূর্তেই চোখ স্বাভাবিকভাবেই বন্ধ হলো। মেয়েটি ধীরে ধীরে তার মাথায় হাত রাখল, কোমলভাবে কপালে ঝুঁকে চুমু দিল। ছেলেটি চোখ বন্ধ রেখেই তার মাথার পেছনে হাত রাখল। ধীরে ধীরে মেয়েটি তার সামনের দিকে চলে এলো। চোখ খোলার সঙ্গে ঠোঁটের কোণে মুস্কি হাসি ফুটল। ছেলেটি গভীর কণ্ঠে উত্তর দিল, যতখানি মিস করা উচিত। শব্দগুলো ঘরে প্রতিধ্বনি করল এবং সেই প্রতিধ্বনি তাদের মধ্যে অদৃশ্যভাবে একটি বন্ধন রচনা করল। তারপর ছেলেটি মেয়েটিকে বাথটবের মধ্যখানে বসিয়ে ফিসফিস করল, মাই ব্লাড রুট কাম। মেয়েটি ধীরে তার কাছে এগোলো। তাদের ঠোঁট একে অপরকে স্পর্শ করল। ঠোঁটের স্পর্শে স্নায়ু ছুঁয়ে গেল। হৃদয় গাঢ়ভাবে কম্পিত হলো। হাতের স্পর্শ, নিঃশ্বাসের মিলন, চোখের দৃষ্টি, সব মিলিয়ে ঘরে অদ্ভুত আবেশের ছায়া নেমে আসে। ছেলে তার হাতে মেয়েটিকে ধরল। তার গাঢ় চোখের গভীরতায় মেয়েটি হারিয়ে গেল। তাদের শরীর, হৃদয়, মন সব মিলিয়ে এক অনন্ত সংযোগে পরিণত হলো। যুবরাজের প্রথম দেখায় এই রাজনীতিবিদের মেয়েকে পছন্দ হয়ে যায়। দেরি না করে সেই রাতেই কাজে ডেকে এনে বিয়ের কাজটা জলদি সারল সে। আগেরবার একজন ঠ্যাঙা দেখিয়ে গেছে। বউকে বিয়ের পর জেনেছে এই মেয়ে নাকি আগের থেকে যুবরাজকে পছন্দ করত। মানে কি আর বলবে, একেবারে লটারি পাওয়ার মতো খুশি হয়েছিল সেই কথা শুনে। এখন সুখে শান্তিতে সংসার করে তৃষাকেও দেখিয়ে দেবে কোনো সোনা সে হাতছাড়া করেছে। সকাল সকাল তৃষার বাবা মা যুবরাজের কাছে এসেছিল। মেয়ের বিষয়ে সাহায্য চেয়েছে। যুবরাজের ইচ্ছে হচ্ছিল না, তবুও বলল দেখব। বাসায় আসার পর থেকে তৃষার মনটা ছটফট করছে। কিছুই আর তার ভালো লাগছে না। এখন কাউকে আর ভালো লাগছে না। কারো কথা মনে করতেও ইচ্ছে করছে না। চোখের সামনে বারবার শতবার একটি মুখই ভাসছে। রাতে বলা প্রতিটি কথা কানে কেউ যেন ফিসফিস করে আওড়াচ্ছে। এভাবে কি ভালো থাকা যায়? মন বলছে প্রেম ভাইয়ের মধ্যেও অন্যরকম কিছু একটা আছে। মন কেন বারবার চুম্বকের মতো প্রেম নেওয়াজের দিকে টেনে নিয়ে যাচ্ছে। এসব কিন্তু ঠিক হচ্ছে না, একেবারেই ঠিক হচ্ছে না। বাসায় আসার পর সারাটা দিন কেমন যেন মনটা ব্যাকুল ব্যাকুল লেগেছে। কি নেই এমন একটা মনে হচ্ছে। যখন মনকে জিজ্ঞেস করলেও মন বলল প্রেম ভাই নেই। ধ্যাত, এমন তো কখনো কারো জন্য অনুভব হয়নি। এখানে এসেছে ঠিক করে পড়ালেখা করতে, কিন্তু ওই পড়ালেখা বাদে সব হচ্ছে। যা না হওয়া উচিত সেই সকল কিছু হচ্ছে। রুমের মধ্যে অনেকক্ষণ এভাবে বসে ছটফট করে অবশেষে তৃষা না পেরিয়ে সুন্দর করে তৈরি হলো। সুন্দর একটা জামা পরে সাজলো। ওই যে গত রাতের প্রেম ভাই তাকে একটা জামা দিয়েছিল না, সেথায় এখনও তার পারফিউমের গন্ধ লেগে আছে। তৃষা নাকের কাছে নিয়ে গন্ধ শুকলো। তারপর জামা রেখে এক পা দুপা করে নিচে নেমে হাঁটা শুরু করলো প্রেম নেওয়াজের হাউস অফ লাভের দিকে। এই লোকের বাড়ির নাম এমন, নিজের নামটাও এমন। তাও বলবে ভেতরে নাকি প্রেম ভালোবাসা নেই। ওইসব নিয়ে নাকি তার কোনো ধারণা নেই। তৃষা প্রেমের বাড়ির কাছে যায়। দরজাটা খোলাই। টুকটুক করে ভেতরে প্রবেশ করে সিঁড়ি বেয়ে দোতলায় প্রেমের রুমের সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ ভাবল তৃষা। দরজায় তো পাসওয়ার্ড মারা থাকে, আজকেও কি আছে? আল্লাহর নামে দরজা খুলতে তৃষা চিৎকার করে ওঠে, আল্লাহ, প্রেম ভাই আপনার লজ্জা নেই? প্রেম জলদি প্যান্টটা উপরে তুলে ভাবনাসীনভাবে বলে, কারো রুমে আসলে নক করতে হয়। এখন প্রাকৃতিক দৃশ্য দেখে কেমন মজা লাগলো। কি যে বলেন প্রেম ভাই,
দেখার আর সুযোগ পেলাম কই, নিচে তো ব্র্যান্ডেড জিনিস পড়েছেন। কেন, তুমি পড়বে নাকি? চাইলে ট্রাই করতে পারো শোনা। না জানো, তোমারটা তুমিই পড়ো, তুমি পড়বে আর আমি সেই দৃশ্য দেখবো, তাতেই আমার চলবে। প্রেম ভ্রু কুচকে তাকাতে তৃষা চুপসে যায়। তৃষা পারফিউমের বদলে হাত দিতেই প্রেম বলে উঠল, 1,20,000 ওইটা। আগামী 5 বছর নেওয়াজ বাড়িতে কামের বেটির সকল কাজ করলেও তো ওইটা কৌশল হবে না। এত বড় অপমান না করলেও পারতেন। প্রেম নেওয়াজের আবার ছোট জিনিসে পোষায় না। তৃষা লজ্জায় মুখে হাত দিতেই প্রেম মুখটা কুচকে বলল, তৃষার শরীর সুস্থ আছে, চলো ডাক্তারের কাছে যাই। মনের অসুখ ডাক্তারের ওষুধে ভালো হয় না প্রেম ভাই। তাহলে ঝাড়ু এনে দেই দুটো বাড়ি। প্রেম ভাই, বলো শোনা। আচ্ছা আমি এখন আসি, অনেক কাজ আছে। তৃষা মুখ বাঁকিয়ে চলে যেতে নিয়ে মনে মনে শোধায়, একবার জিজ্ঞেস করুন কোথায় যাচ্ছি, থামতে বলুন প্রেম ভাই। তৃষা যাওয়ার জন্য ঘুরতেই প্রেম পেছন থেকে তার হাত ধরে টেনে নিজের কাছে আনতেই তৃষা প্রেমের চোখে চোখ রাখল। কেমন জানি অন্যরকম অনুভূতি হলো তার। প্রেম তৃষার চুলে হাত বুলিয়ে নাকের কাছে নিয়ে চোখ বন্ধ করে গন্ধ শুকলো, তারপর বলল, কোথাও যাওয়া হচ্ছে? জাহান্নামে। ওখানে তুমি একা ছাড়ি কি করে? তাহলে চলুন। ঠিকানা প্লিজ। বাংলা বাজার বইয়ের দোকানে। বই কিনতে হবে? আমার কাছে সব বই তো আছে, এখান থেকে নিয়েই পড়তে পারো। উপন্যাসের বইয়ের কথা বলছিলাম। টাকা আছে? আচ্ছা, টাকা লাগবে না। প্রেম নেওয়াজ তো নিজে একটা টাকার গোডাউন, সে না হয় তোমার সঙ্গে যাবে। আপনি যাচ্ছেন? যাই, যদি কারো উপকারে আসতে পারে তবে বললে কি দেবে? যা আপনার খুব দরকার। কি দরকার? প্রেম আরও কিছু বলার আগেই তৃষা পা উঁচু করে প্রেমের শার্টের কলার টেনে তাকে নিজের কাছে নিয়ে আসে। ঠোঁটে মুহূর্তেই এক হয়ে ভালোবাসার পরশ, ভালোবাসার উষ্ণতায় হারিয়ে যায় সে। প্রেমও তাকে শক্ত করে চেপে ধরে, কোমরে হাত রেখে টেনে জড়িয়ে নেয় বুকে। এই আমার কি দরকার বেটার হার্ট? তৃষার মুখের সামনে প্রেম তুড়ি বাজাতেই হুঁশ ফেল তার। এই মেয়ে মুখে কাগজে লাল রং লাগিয়েছ, নিশ্চিত কম দামি ভেজাল প্রোডাক্ট, তাহলে মুখ এমন লাল হচ্ছে কেন? তৃষা ভালো করে প্রেমকে দেখল, তার মানে কিছুই হয়নি তাদের মাঝে। ছ্যাঃ, কি বাজে কল্পনা ছিল। প্রেম ভাই জানলে কি হবে, কি লজ্জা, কি লজ্জা। বাংলা বাজার, বইয়ের অদ্ভুত নগর কেন্দ্র, যেখানে বইয়ের পাহাড় মানুষ করা নগরের কোলাহলকে ম্লান করে দেয়। সরু গলিপথগুলোতে ধূলি মলিন কাঠের তা গিজ গিজ করে বইয়ে ঠাসা, যেন শতাব্দীর জ্ঞান ভাণ্ডার একত্রিত হয়ে এখানে বসত গেড়েছে। দোকানের সাইনবোর্ডগুলো বিবর্ণ, তবু অক্ষরগুলোয় লেগে আছে অমোঘ টান। কালের গন্ধ আর মলাটের গন্ধে ভরে উঠেছে বাতাস। বই বিক্রেতারা সিংহাসনবিহীন রাজা, এই যে তাদের কণ্ঠে বাজে দর কষাকষির সুর। পাঠকজনেরা যেন ধন শিকারী, খুঁজে বেড়াচ্ছে হারানো কোনো মহাগ্রন্থ বা দুর্লভ সংস্করণ। এসব তো কোনো রূপকথার থেকে কম যায় না। দিনের প্রখর রোদে ধাতব ছাদের নিচে উষ্ণতা জমে উঠেছে। তৃষা বই দেখছে, দাম দর কষাকষি করছে। প্রেম তাকিয়ে আছে তার দিকে, কি ভাবছে কে জানে। কিন্তু তৃষার এখন সেই সব দেখার সময় নেই। প্রেম ভাই বলেছে বই কিনে দেবে, টাকা তো আর তার পকেট থেকে যাচ্ছে না, যাচ্ছে প্রেম নেওয়াজের পকেট থেকে। তৃষার তাতে কি, তবে একটু পরপর আবার অনেক কিছু মনে হচ্ছে। এই যেমন প্রেম ভাইয়ের টাকা ইন ফিউচার তো তারও টাকা হতে পারে, হতে পারবে, এটা ঠিক হবে হওয়ার রাস্তাটা বড্ড বেশি কঠিন। যেই শক্ত মনের মানুষ। তৃষা এক হাতে নীল শাড়ির আঁচল সামলে অন্য হাতে বইয়ের পাতা উল্টাচ্ছে। দোকানের সাথে দর কষাকষিতে তার কণ্ঠ দিল, না ভাই, এই দামে বই বিক্রি চলবে না, দেখেন না মলাটা প্রায় ছিঁড়ে গেছে। প্রেম দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকিয়ে আছে, ঠোঁটের কোণে অদৃশ্য হাসি। দোকানি বিরক্ত হয়ে তাকায়, কিন্তু শেষমেশ কিছুটা কম দামি বইটা এগিয়ে দেয়। তৃষা বইটা হাতে নিয়ে ফিসফিস করল, প্রেম ভাই জানেন, বই কেনা আসলে প্রেমের মতো, দর কষাকষি আছে, জেদ আছে, শেষে যদি মনের মতো পাওয়া যায় তাহলে আনন্দের শেষ নেই। প্রেম তাকিয়ে থাকে তার চোখে। কিন্তু সব প্রেমের দাম দেওয়া যায়? কিছুতে এমন আছে যেটার দাম চুকানো অসম্ভব। তৃষা হেসে ওঠে, বইটা বুকের কাছে টেনে ধরল। আপনি বলতে চাচ্ছেন কিছু বই বা কিছু মানুষ অমূল্য? কিছু বই যেমন বারবার পড়লে পুরনো লাগে না, কিছু মানুষও আছে যাদের কাছে ফিরে আসতে ইচ্ছে করে প্রতিদিন, বারবার, শতবার, তারা কখনো পুরনো হয় না। তৃষার হাত কেঁপে ওঠে বইয়ের পাতায়, সে চোখ সরিয়ে তাকায় মলাটের দিকে। তাহলে কি আমি এমন একটা বই খুঁজেছি যেটার প্রতিদিন পড়লেও মনে হবে নতুন? প্রেম কাছে এসে দাঁড়ায়, কণ্ঠ নরম হয়। তুমি শুধু বই খোঁজো না, সঙ্গে খোঁজো একটা গল্প। এই ধরো, যেমন মানুষ পেলেই হয় না,
মানুষটার থাকতে হয় একটা মন। সুন্দর মন না হলে সুন্দর চেহারা সুন্দর মানুষের কোনো মূল্য আছে? বইও ঠিক তেমন। মলাট কিংবা প্রচ্ছদের সুন্দর হলে যে বইয়ের গল্প সুন্দর হবে তেমনটা নয়। তৃষা ঠোঁট চেপে হাসে। জানেন কি, গল্পের নায়িকা হওয়া এত সহজ নয় প্রেম ভাই। বইয়ে যত সহজ লাগে, বাস্তবে রাস্তাটা অতটাই কঠিন। তবু না পড়া যায়, না ফেলে দেওয়া যায়। তাদের চোখ এক মুহূর্তের জন্য আটকে যায়। বাংলা বাজারের মতো শহরে হঠাৎ নেমে আসে প্রবল বৃষ্টি। গলির সরু পথগুলো মুহূর্তে কাদামাটির স্রোতে ভরে উঠল। ধুলোমলিন কাঠের দাগ, বিবর্ণ সাইনবোর্ড আর বইয়ের দোকানগুলোর সামনে দ্রুত টাঙানো হচ্ছে নীল সবুজ তিরপাল। বিক্রেতাদের চিৎকারে ভরে গেল চারদিক। এই দিকটা ঢাকো, বই ভিজে যাবে। তাবু বৃষ্টির ঝমঝম শব্দ সব কোলাহল ঢেকে দিল। টিনের চালায় পড়া ফোটার আওয়াজ যেন অসংখ্য ঢোল একসাথে বাজছে। বাতাসে মিশে গেল ভেজা কাগজের গন্ধ, কালির সাথে মিশ্রিত এক অদ্ভুত মাদকতা। রাস্তার কোণে জমে উঠল পানির ছোট ছোট গর্ত, যেখানে দিয়ে ছুটে চলল কাগজের টুকরো, পুরনো পোস্টার, ভিজে যাওয়া বুকলেট। চারদিকে ছাতা নিয়ে হুড়োহুড়ি কেউ বা ছুটে যাচ্ছে দোকানের ভেতর, কেউ বা ভিজে যাওয়াকে মেনে নিয়েছে অবধারিত নিয়তির মতো। আকাশ ঝুলে আছে নেমে আসা মেঘের ভারে, কোথাও বিদ্যুতের ঝলকানি, কোথাও বজ্রের গর্জন। অথচ সেই ভিজে যাওয়া বাংলা বাজার যেন আরও জীবন্ত হয়ে উঠেছে। দোকানের ছাউনির নিচে এতক্ষণ তৃষা আর প্রেম দাঁড়িয়েছিল। মনটা ভীষণ খুশি। আপাতত উইশ লিস্টে 278টা বই জমা করেছিল। সবগুলো প্রেম ভাই তাকে এমনি এমনি গিফট হিসেবে দেবে বলেছে। বইয়ের নাম দেওয়া শেষ, তবে বাসায় নিয়ে যাওয়ার অবস্থায় নেই। শেষে প্রেম বাড়ির ঠিকানা দিল, হোম ডেলিভারি হবে। পরবর্তীতে 1000-এর যেন বইয়ের লিস্ট ছাড়া তৃষা এখানে আসে না। তাও খুব করে শাসিয়ে বলল প্রেম ভাই। ছাউনির নিচে তৃষা বারবার হাত ছুঁয়ে বৃষ্টির স্পর্শতায় ডুবে যাচ্ছিল। শেষে না পেরিয়ে প্রেমকে বলল, একটা অনুরোধ রাখবেন কি? শুনি। বৃষ্টি পড়ছে প্রেম ভাই। কেন, তুমি কি চাও বৃষ্টির বদলে হিসেবে পড়ুক? আরে তা কোথায় বললাম। এই প্রেম ভাই, চলুন না ভিজি। আপনার সমস্যা হলে বলুন, আমি একাই ভিজবো। গায়ে 1 ফোঁটা পানি তো লাগুক একবার ম্যাডাম। স্যার, দয়া করে এত কঠোর হবেন না। প্রেম তৃষার মুখের দিকে রাগান্বিত দৃষ্টিতে একবার তাকিয়ে শেষে বলল, আচ্ছা ভেজো, কিন্তু শরীর যেন না ভিজে। মানে কি? আমি ভিজলে শরীর কি না ভিজে থাকে? শাড়ি ভালো পরেছ, কিন্তু ভিজে গেলে তো গায়ের সঙ্গে লেগে যাবে। পুরুষ মানুষের নজর কেমন আইডিয়া আছে? আপনি তো পুরুষ মানুষ। আমি আর 10টা পুরুষ এক হলাম? সবার সব জায়গায় সব কিছুতে অধিকার খাটে না। আর তুমি হচ্ছে তোমার ফিউচার স্বামীর সম্পদ। তুমি শরীর কেন অন্য পুরুষ দেখবে? আপনি যে দেখছেন। আমি যে অন্য পুরুষ নই বোকামে, আমি তো তোর ব্যক্তিগত পুরুষ। ধীরে বলল প্রেম। তৃষা সেই কথা বুঝতে পারল না, বলল, কিছু বললেন নাকি? মনে মনে গালি দিচ্ছেন না তো আবার? যাও ভিজো গিয়ে। বলেই প্রেম উপরের শার্টটা খুলে রাখতে তৃষা বলল, লিঙ্কড হচ্ছেন কেন? আরে শার্টে ভিজলে সমস্যা কিসের? তোমার তো গা ভিজে যাবে। ভিজে জানিয়ে মানুষ দেখিয়ে তো বাড়ি নিয়ে যেতে পারি না। শার্টটা পরে গায়ে জড়িয়ে নেবে। তৃষার ভেতরে কেমন অনুভূতি হচ্ছে তা সে নিজেও ব্যাখ্যা করতে পারবে না। এই লোকটা বদ থেকে ভালো কি করে হয়ে যাচ্ছে, আর তৃষা কেন বারবার তার মোহে অন্ধ হচ্ছে। তৃষা আকাশের দিকে তাকিয়ে হঠাৎ বলল, জানেন প্রেম ভাই, বৃষ্টি আমার কাছে সবসময় এক ধরনের মায়া। কি মনে হয় জানেন? মনে হয় আকাশ মানুষকে ছুঁয়ে দিতে চায়, কিন্তু পারে না, তাই অশ্রুর মতো ঝরে পড়ে। প্রেম হেসে বলল, তবে আমার কাছে বৃষ্টি মানে স্মৃতি। যতবার ভিজে ততবার মনে হয় আগের কোনো দিন আবার ফিরে এসেছে। হয়তো এই কারণেই মানুষ বৃষ্টিকে এত ভালোবাসে। এতে যেমন ভিজে যাওয়া আছে, তেমনই হারানোর দিনের গন্ধ আছে। তুমি কি জানো, ভালোবাসা অনেকটা বৃষ্টির মতো, যতই আটকাতে চাই ততই ছুঁয়ে যায়। তৃষা মৃদু কাপা গলায় বলল, কিন্তু প্রেম ভাই, বৃষ্টি তো সবসময় শান্তি আনে না। কখনো সে ঝড় হয়ে আসে, ভেঙে দেয় আশ্রয়, ঠিক ভালোবাসার মতো, যা আনন্দও দিতে পারে, আবার বিচ্ছেদের কষ্ট। প্রেম তৃষার দিকে গভীর দৃষ্টিতে বলল, হয়তো ভালোবাসার আসল সৌন্দর্য এখানে। তার ভেতরে আনন্দ আছে, কষ্ট আছে। যেমন কোনো গল্প শেষ হয়ে গেলেও তার স্মৃতি বেঁচে থাকে। তাহলে যদি কোনোদিন এইসব গল্প যদি শেষ হয়ে যায়? প্রেমের চোখে বৃষ্টির ফোঁটা আর না বলা কথার মিশ্রণ। শেষ হলে গল্পটা মুছে যাবে না তৃষা, তখনও মায়া থাকবে, স্মৃতি থাকবে। আর হয়তো বৃষ্টির মতোই ভালোবাসে ফিরে আসবো অন্য কোনো রূপে। তৃষা তখনও দাঁড়িয়ে আছে ভিজে যাওয়া রাস্তায়। নীল শাড়ি ভিজে গা বেয়ে ঝরে পড়েছে ফোঁটাগুলো।
প্রেম তার পাশে। দুজনেই চুপ করে দাঁড়িয়ে থাকে। চারপাশে বইয়ের দোকানদাররা ছুটছে। হঠাৎ প্রেম টেনে তৃষাকে নিজের কাছে নিয়ে আসতেই তৃষার বুকটা কেমন ভার হয়ে গেল। তৃষা আশেপাশে কেউ আছে কিনা দেখার জন্য এপাশে ওপাশে তাকাতেই প্রেম তার থুতনি ধরে তাকে নিজের দিকে ফেরালো। তৃষার শ্বাস প্রশ্বাস যেন আরও তীব্র হয়ে উঠল। শরীরে সৃষ্টি হলো একটা ভয়ানক শিহরণ। প্রেম তার কোমরে হাত রাখতেই যেন শিহরণ হলো আরও তীব্র। আশেপাশে তখন কোনো মানুষ নেই, ফাঁকা বাংলা বাজার। দূর থেকে ভেজা বুড়িগঙ্গার কালো জলের ওই কেমন যেন একটা গন্ধ এসে শহরকে অন্যরকম সৌন্দর্যে ভরিয়ে তুলেছে। প্রেম তৃষার চোখে চোখ রেখে বলল, আমি মানুষটা জানি না কী করে ভালোবাসতে হয়, তবে এটুকু বলতে পারবো যে জিনিস অন্যের মনের শান্তি নিবারণ করে তাতে আমার বিন্দুমাত্র আকর্ষণ জন্মায় না। ওই জিনিসের প্রতি তখন আমার তীব্র ঘৃণা জন্ম হয়। হিমালয় পাহাড়ের কথা শুনেছ না? তার থেকে উঁচু সে ঘৃণার পাহাড়। তৃষা স্থির হয়ে দাঁড়িয়ে। নীল শাড়ির আঁচল বুকের সাথে লেপ্টে আছে। বৃষ্টির ফোঁটাগুলো যেন আর গায়ের উপর পড়ছে না, পড়ছে কেবল ভেতরের অস্থিরতার ওপর। প্রেমের চোখের দিকে তাকিয়ে সে মুহূর্তে মনে হলো এই দৃষ্টি ভেদ করে ফেলবে তাকে। তৃষা কাপা গলায় বলল, প্রেম ভাই, আপনি জানেন না আপনার কথা আমার বুকে ভিতর কিভাবে ঢেউ তুলছে। ঘৃণার পাহাড়ের কথা বলছেন? ভালোবাসার মানুষকে ঘৃণা করা যায় বলুন তো? আচ্ছা প্রেম ভাই, ভালোবাসা কি দেনা পাওনার মতো? প্রেম কিছুক্ষণ চুপ করে থাকে। ভেজা রাস্তায় তাদের দুজনের নিঃশ্বাস যেন বৃষ্টির শব্দের সাথে মিশে যাচ্ছে। ভালোবাসা যদি শুধু পাওয়া আর দেওয়ার হিসাব হয় তবে সেটা ব্যবসা হয়ে যাবে। দুটো ভিন্ন শব্দকে এক করলে নতুন শব্দ জন্মায়, তবে দুটো শব্দ একে অন্যের সঙ্গে মিলতে পারে না। তৃষা চোখ নামিয়ে ফেলে, আঙুল দিয়ে ভিজে আঁচল মুঠো করে ধরে। প্রেম তার থুতনিটা ধরে আরও কাছে টেনে নেয়, কানের কাছে শুধায়, বৃষ্টি ফোটায় কাঁপে প্রেয়সীর ঠোঁট, হৃদয়ে জমে প্রেমময় কথা যে সে বলছে না আমায়, বলছে না ভালোবাসা। তাকে বোঝাই কেমন করে আমার লুকোনো সকল ব্যাকুলতা। তৃষা অস্থির হয়ে যায়, বুক ধরফর করে ওঠে। হঠাৎ সে মুখ ফসকে বলল, তাহলে কেন এড়িয়ে যাচ্ছেন? কেন বলছেন না আপনি আমায় চান? আমি তো অন্ধকারে ভিজে যাওয়া বইয়ের মতো আপনার অপেক্ষায় আছি। কাগজ যেমন শব্দ খোঁজে, আমিও তেমন আপনার হৃদয়ের শব্দ খুঁজছি। প্রেম নিঃশ্বাস ফেলে, কপাল ঠেকিয়ে দেয় তৃষার কপালে। কেউ যেন বলেছিল চাওয়া মানে নাকি হারানো, তাই আমি চাইতে ভয় পাই। বৃষ্টির ফোঁটাগুলো এবার আরও জোরে ঝরতে থাকে। ফাঁকা বাংলা বাজার দোকানের সাইনবোর্ডগুলো কাঁপতে কাঁপতে টপ টপ করে পানি ফেলছে। দূরের কালো বুড়িগঙ্গার গন্ধ আরও তীব্র হয়ে আসে। তৃষার শ্বাস কাঁপছে। প্রেমের আঙ্গুল এবার তৃষার ভিজে গাল বেয়ে নেমে আসে। প্রেম পুনরায় বলল, হারিয়ে যাওয়ার ভয়টা আমাকে তাড়িয়ে বেড়ায়। আমি ভাঙতে ভালোবাসি, ধ্বংস করতে ভালোবাসি, আর তুমি কিনা চাইছো ধ্বংসকারের ভাঙন জোরে দিতে। তৃষা থরথর করে কেঁপে ওঠে, তারপর ভেজা চোখ তুলে তাকায়। দু একটা চাওয়ার কোনো ক্ষতি দেখছি না। প্রেম হঠাৎ তাকে আরও শক্ত করে নিজের বুকে টেনে নেয়। চারপাশে তখন শুধু ঝরঝর বৃষ্টি আর শূন্য রাস্তা। শহর থমকে আছে, কিন্তু তাদের শ্বাস প্রশ্বাসের শব্দ যেন সব কিছুকে ছাপিয়ে উঠছে। হঠাৎ প্রেম তৃষার হাতে হাত রেখে চোখে চোখ রেখে গলা ছেড়ে নেশালো কণ্ঠে গান ধরে, রাতেরি আধারে অজানা ছোঁয়া, মায়াবী চোখে কি মায়া, যেন গোধূলি আবির মাখা, কি নেশা চড়ালে, কি মায়ায় চড়ালে, কি নেশা চড়ালে, কি মায়ায় জড়ালে। প্রেম হঠাৎ থমকে গিয়ে নিজের সবটা উজাড় করে দুটো অস্ত্র একে অন্যের মাঝে হারিয়ে গেল। মিলিয়ে গেল দুটো বিপরীত ঢেউ একে অন্যের সঙ্গে। হারিয়ে গেল দুটো আত্মা শত ভিন্নতাতেও একত্র হয়ে।